পাড়ায় সবাই এরকম থাকে, কেউ না কেউ মজার কথা বলে, তার মানেই সে একা একটা মাইক নিয়ে হাসাবে, সেটা কঠিন কাজ, তুমিও জানো। মানে এই অরিত্রর সঙ্গে এখন কথা হয়, মানে ওকে যখন আমরা দেখেছি আর কি, মানে প্যান্টটা পরে বলা হতো আর কি, তো এখন ও খুলে দিচ্ছে সবার প্যান্ট। আমার পারফরমেন্স চলতে চলতে সে স্টেজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, উঠে এসে বলছে একটু নোংরা হোক। কাঁধে সবসময় যাদবপুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি যারা, হ্যাঁ, তাদের এইটা একটু আছে। এইটার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। যে কোনো মানুষের পলিটিক্যাল আইডিওলজি থাকাটা জরুরি বলে আমার মনে হয়, মানে আর্টিস্ট বলে নয়। মানে আমি বিমান বসুকে দেখে সিপিএম নই, আমি সিপিএম তাই বিমান বসুকে ভালো লাগে। মানে সত্যি কথা বলতে, আমাকে যদি এখন কেউ 3 কোটি টাকা দিয়ে বলে সৌরভ তুমি একটা সিনেমা ডিরেক্ট করবে, আমি পারবো। কি মজা লাগতো দেখতে এরকম অনুরাগদার ফোনটা রাখা, এখানে তুমি হঠাৎ করে দেখলে ঋত্বিক রোশন কলিং, আমার কাছে কেমন হবে? মানে হ্যাঁ, মানে এবার এটা তো প্রথম কাঁটা, দ্বিতীয় কাঁটা কি এরকম করে কেটে দিল, বলো ধর পরে ফোন করবো। বেসিক পরিসংখ্যান, যদি গড়িয়া থেকে দমদম এইটুকুর মধ্যে একটা সোম থেকে রবিতে বর্তমানে 47 থেকে 48টা নাটক, অ্যাভারেজে 100 ধরলেও 4800 লোক সপ্তাহে নাটক দেখে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোডে আমার সঙ্গে ছিল সৌরভ পালোধি। এবার প্রত্যেকটা এপিসোডেরই নিজস্ব কিছু স্পেশালিটি থাকে, প্রত্যেকটা এপিসোডেরই নিজস্ব একটা ভাইব তৈরি হয়, প্রত্যেকটা কনভারসেশনের একটা করে এনার্জি থাকে। আজকের এপিসোডে আমরা কথা বলেছি অন পলিটিক্স, অন সৌরভ, মানে সৌরভ কীভাবে নিজের জার্নিটা করেছে। ওকে আপনারা অনেকে অনেকভাবে চেনেন, কেউ কেউ মিরাক্কেলের থ্রুতে চেনেন, কেউ কেউ ওকে নাটকের জন্য চেনেন, কেউ কেউ ওকে সিনেমার জন্য চেনেন, কেউ কেউ ওকে পলিটিক্যাল কারণে চেনেন। তো আজকে এই সবগুলো দিক নিয়ে আমরা বিভিন্ন রকম আড্ডা দিয়েছি আর কি, বিভিন্ন রকম কথা বলেছি। বাট মোস্ট ইম্পর্টেন্টলি কিছু কিছু আড্ডা না খুব অর্গানিক হয়, মানে যে আড্ডাটার মধ্যে খুব একটা ওই কি বলবো, অটোমেটিক্যালি কথা চলতেই থাকে যেরকম হয়, এরকমই হয়েছে সৌরভের সঙ্গে আজকে আমার প্রথম আলাপ অ্যাকচুয়ালি। আর এই পডকাস্টের থ্রুতে যেটা আমার সুবিধা হয়েছে সেটা হলো নতুন নতুন মানুষের সঙ্গে প্রতিদিনই একটা করে আলাপ হয় এবং আলাপ হয়ে খুব মজা লাগে। যে আলাপগুলো খুব বেশি মজার, আজকের আলাপটা অনেকটা সেরকম। আহ আজকের আড্ডাটাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং সবচেয়ে বড় কথা হলো দুজনেই দারুণ এনজয় করেছি। আশা করি আপনারাও এনজয় করবেন। সো আজকের এপিসোড শুরু করছি। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আমাদের সঙ্গে আজকে আছেন সৌরভ পালোধি। সৌরভ পালোধির সঙ্গে আমার অনেক দিন ধরে কথা হচ্ছে যে একটা এপিসোড করব, হয়ে উঠছিল না। ফাইনালি সৌরভ আজকে আমাদের সঙ্গে আছে। সৌরভ, কেমন আছো বলো? ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। মানে এলাম, আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। কেমন আছো বলো? ভালোই আছি। মানে ভালো থাকা দরকারই ভালো এখন থাকা সবাই দরকারই মিলে, বললে, তো হ্যাঁ। ভালোই আছি। বেশ। আহ তোমাকে বিভিন্ন লোক বিভিন্নভাবে চেনে। মানে তোমার অনেকগুলো দিক আছে, অনেকগুলো এরিয়াস অফ ওয়ার্ক আছে। হ্যাঁ। তোমার ১ম লোকে চেনে মিরাক্কেল থেকে এবং তারপর আরো অনেকগুলো দিকে তুমি বিচরণ করো। তো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, যে মিরাক্কেল ব্যাপারটা আ হওয়ার আগে তোমার জীবনটা কিরকম ছিল? মানে ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে কি, কি ছিল? এটা খুব ইন্টারেস্টিং, মানে ওটা আ বা ওটা খুব হঠাৎ করেই ঘটে যাওয়া। হ্যাঁ, হুম, মানে আমার ছোটবেলাটা মূলত ওই পারিবারিক সূত্রেই খানিকটা পথনাটকের অ্যা প্রচুর শো করা হুম, চারিদিকে, রাজনৈতিক পথনাটক হুম, একেবারেই। হুম, তো প্রচুর পথনাটকের শো করতাম স্কুলবেলা থেকেই মোটামুটি। তো এটা একটা দিক। মানে হুম। ওই শুরু থেকেই বোঝা গেছিল যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান হবো আরকি। তো এইটার সাথে আমার এইসব ফিল্ডে আমি লেখালেখি করব বা থিয়েটার বানাবো বা সিনেমা বানাবো বা এই ধরনের, মানে এই ক্রিয়েটিভ জগতে থাকবো, মানে বিন্দু বিসর্গ কোনো কানেকশন ছিল না। বেশ। আমার পরিবারগতভাবেও এরকম ক্রিয়েটিভ ফিল্ডে খুব একটা কোনো কানেকশন নেই। আচ্ছা, খুব একটা কি, নেই বলা যায়। আচ্ছা। আমি খেলতাম হচ্ছে ক্রিকেট। বেশ। হ্যাঁ, তো ক্রিকেট খেলতাম মানে আমার পড়াশোনার প্রেশারটাই কম ছিল বাড়িতে। হুম, কারণ আ ক্রিকেটে এতটা into it ছিলাম, মোটামুটি ক্লাস 2-3 থেকেই বাবা ভর্তি করে দেয়। আ এবং আমি মানে মোটামুটি যখন 6 আমি প্যারালালি ৪ টে ক্লাবে ক্রিকেট খেলছি। কারণ তাহলে অনেক বোলারকে ফেস করতে পারবো। এটা বাবার আইডিয়া। বাবার খুব ইচ্ছা আমি ক্রিকেটার হবো আরকি। ও! এবং ওটাই, মানে তাতে আমার স্কুল কামাই, এতে আমার বাড়ি থেকে কোনো প্রেশার নেই। কারণ
বাবা ফোর্স করছে যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে এই সময় মাঠেটা পৌঁছানো আর কি। ও এটা কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ খুব তো ডিফারেন্ট। এবারে দারুণ ব্যাপার। আমি হ্যাঁ। পাগলের মতন ক্রিকেট খেলছি তখন শুধু। শুধু পরীক্ষা দিচ্ছি, স্কুল ক্রিকেট খেলছি, তাই স্কুলেও একটা ছাড় আছে আর কি। হ্যাঁ। আম, খুবই ভালোবাসতাম আর কি, মানে ওটাই ক্যারিয়ার হবে এবং ওইটাই করব শুধু। একটা জিনিস ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম, সেটা বাড়ির লোকও বুঝতে পেরেছিল, ক্রিকেটটা আমাদের মধ্যবিত্ত বাড়ির খেলা নয়। হ্যাঁ, বাবা তো খুব সাধারণ চাকরি করতো, মানে এই একটা ভালো ব্যাট কিনতে সেই সময়, মানে আমার মাধ্যমিক 2005 সালে, এবার তার মানে আমি মোটামুটি 2000-2000 যখন একটা ভালো ব্যাট কিনতে যাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে 3,500 টাকা দাম, মানে হিউজ। একটা ভালো ব্যাট কিনতে অনেকটা খরচ, কিন্তু ক্রিকেটটাই খেলতাম। তো আমার একটা হাঁটুতে মেজর চোট হয়, সেটা অ্যারাউন্ড ফার্স্ট ইয়ার অফ কলেজ। তো সেইটার পর আমার রেগুলার ক্রিকেট খেলাটা বন্ধ। মানে আমি এখন খেলতে পারি, পাড়া লেভেলে খেলতে পারবো, কিন্তু প্রফেশনাল জায়গায় আমি সিলেক্টই হব না, কারণ আমার হাঁটুর জন্য। কারণ আমার হাঁটুতে চোট হয়, ওই টার্ন করে যায় লিগামেন্ট, যা হয়ে থাকে সবার, সেইটা খুব মেজরলি হয়। সেটা কি খেলতে গিয়ে খেলতে গিয়ে হয়। খেলার পরেও যেটা আমি ঘটিয়েছিলাম সেটা হচ্ছে, ওই তখন পায়ের একটু ডিসব্যালেন্স চলছে, সেই সময় আবার একটা সিঁড়ি থেকে স্লিপ করি, সেই সব মিলিয়ে একটা ডামাডোল খিচুড়ি পাকাই আর কি। তো খেলাটা যায় বন্ধ হয়। তো ওইটা আমার খুব কষ্টের জায়গা আর কি। আমার ক্রিকেট দেখাটা আমি প্রায় বন্ধ করে দিই আর কি, মানে খুব ফ্রাস্ট্রেশন থেকে আর কি। আমি দেখতে ভালোবাসি ছোটবেলা থেকে ফুটবল, খেলতাম ক্রিকেট, অদ্ভুত, মানে ওই যে যেটা তুমি শুরু করলে আর কি, সব করেছি আর কি। খেলতে ভালোবাসি ক্রিকেট, দেখতে ভালোবাসি ফুটবল। কিন্তু আমার 12 এর পরই খুব আর্লি ঘটে যায় এই পথনাটক করতে করতে টুকটাক লেখালেখি করি বলে লিটল ম্যাগাজিনে লিখতাম। হ্যাঁ, অনেক লোকের সাথে পরিচয় ঘটতে শুরু করলো। এরকম ঘটতে ঘটতে এই মিরাক্কেল নামক একটি অনুষ্ঠান দেখতে পেলাম। তার আগে ওই হাউমাউ খাউ হতো, আর ব্যাটা বেটির ব্যাটেল বলে একটা অনুষ্ঠান হতো। এগুলো পাড়ার বন্ধুদের বাড় খাওয়ানো আর কি, বেসিক্যালি, যে ওইটায় যাবি, কি মানে কি আছে, মানে মানে এই বুঝতে পেরেছি যে হাউমাউ খাওয়ায় যাওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, মানে তখন এমন একটা বিষয় ছিল। যাবি, হ্যাঁ যাবো। অডিশন দিবি, কি অডিশন, খায় না মাথায় দেয় জানি না, হ্যাঁ যাবো অডিশন দেবো। অরোরা স্টুডিও তখন সল্ট লেকে, তো ওইসবও করেছিলাম আর কি। মীর আফসার আলীর সঙ্গে দেখা হবে, এটা খুব আনন্দের বিষয় হাউমাউ খাউ করতে গেলে। তো এইবার চেনা পরিচিতি ঘটতে ঘটতে ওই সবাই বলল যে ওই মিরাক্কেল নামক একটা অনুষ্ঠান হয়, তো তুই তো বেশ মজার কথা টথা বলিস। এটা তো এটা বেকার কথা বন্ধু বান্ধবদের, কারণ পাড়ায় সবাই এরকম থাকে, কেউ না কেউ মজার কথা বলে। হ্যাঁ, তার মানেই সে একা একটা মাইক নিয়ে হাসাবে, সেটা কঠিন কাজ, তুমিও জানো। মানে 10 জন বসে আড্ডা মারতে মারতে আমি খুব হাসালাম, একদম, আর একা মাইক নিয়ে আমি আধ ঘন্টা হাসাচ্ছি, এটা ডিফারেন্ট বল গেম। একদমই। এবার অডিশন দিলাম, পেয়েও গেলাম। তো পেয়ে যাওয়ার পর ওই পারফরমেন্স করতে করতেই, তখন আমার মনে আছে রাজ চক্রবর্তী ডিরেক্ট করতো সেই সময়টা মিরাক্কেল। ওই সিজনটা থেকে শুভঙ্কর চট্টোপাধ্যায় ডিরেক্ট করা শুরু করলো। আমি বোধহয় 2-3টে এপিসোড পারফর্ম করেছি যখন পারফর্মার। তারপর শুভঙ্কর চট্টোপাধ্যায় বললো যে আমি তো আরেকটা প্রজেক্টও এখন ডিরেক্ট করছি, তার নাম ডান্স বাংলা ডান্স, তুমি ওটাই লিখবে আমার সাথে, আমি আমার নতুন টিম ফর্ম করছি, তুমি আমাকে অ্যাসিস্ট করবে। খায় না মাথায় দেয় জানি না অ্যাসিস্ট করা কাকে বলে। হ্যাঁ করবো, মানে কি না। আর তখন আমার ক্রিকেটটা গেছে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, খেলি পাড়ায় টুকটাক খেলি ঠেলি, কিন্তু আমি আর ইয়েতে চান্স পাবো না, প্রফেশনাল ক্রিকেটার হবে না, এটা শিওর কনফার্ম। তো সেইটা একটা কষ্ট। তো এবার ঢুকে গেলাম, ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি, মিরাক্কেলে পারফর্মার। ডান্স বাংলা ডান্সে তখন আমার মনে আছে অরিত্র আর মির্দা অ্যাঙ্কারিং করছে। হ্যাঁ, মানে ছোট অরিত্র, মানে এই অরিত্র নয়, অরিত্র আর মির্দা অ্যাঙ্কারিং, মানে এই অরিত্রের সঙ্গে এখন কথা হয়, মানে ওকে যখন আমরা দেখেছি আর কি, মানে প্যান্টটা পর রে বলা হতো আর কি। তো এখন ও খুলে দিচ্ছে সবার প্যান্ট, হ্যাঁ, মানে যা দেখছি। তখন ওরা অ্যাঙ্কারিং করছে, ওদের জন্য লিখছি, বলছে শুভঙ্কর দা বললো তুই একটু এডিটে থাক। এডিট? হ্যাঁ থাকবো, সবেতেই হ্যাঁ বলে দিচ্ছি। এবার খুব আর্লি রোজগার করতে শুরু করে দিলাম, বুঝতেই পারছি টেলিভিশন মানে সেই সময় একটা ভালো টাকা, একদম। আর সেই মানে আমি আমার বাবার থেকে বেশি রোজগার করছি সেই সময় দাঁড়িয়ে। বাবা তো খুব সাধারণ চাকরি করে, তো এটা মজার ব্যাপার হলো, পয়সা আসতে শুরু করলো।
এদিকে কলেজে পড়ি, তখন সাউথ সিটিতে আমি পড়ি, তো পড়াশোনা চলছে। এইবার আমি গ্র্যাজুয়ালি না অনেকগুলো প্রজেক্টের সঙ্গে ইনভলভড হয়ে গেলাম। তো এবার ইন্টারেস্ট গ্রো করতে শুরু করলো, এবং আমার প্যারালালি তখন পথনাটক এবং অন্য দলে থিয়েটার, ওটা আমার বর্তমান চলছে। ওই সব করছি একসাথে আর কি। হ্যাঁ, তো এইটা চলতে চলতে তখন আমি অনেকগুলো প্রজেক্টে শুভঙ্করদার সঙ্গে ইনভলভ হয়ে গেলাম। শুভঙ্কর চট্টোপাধ্যায় যা প্রজেক্ট করছে আমি অ্যাসিস্ট করছি। বেশ। এবং ইন্টারেস্ট হওয়াতে যেটা মানে ঘটলো আর কি, আমার যেহেতু কোনো থিয়েটার নিয়ে বলো বা ফিল্ম নিয়ে বলো, টেলিভিশন নিয়ে বলো, আমার কোনো পুঁথিগত বিদ্যা তো নেই। আমি তো কোনো ফিল্ম ইনস্টিটিউটে যাইনি, না রবীন্দ্রভারতীতে আমি ড্রামা নিয়ে পড়েছি। কিন্তু থিয়েটারটা ছোটবেলা থেকে ইনভলভ থাকার দরুন প্রচুর বই, প্রচুর লোকজনের সঙ্গে পরিচয় ঘটাতে প্রচুর বই পেয়েছি। এখন ইউটিউব পাই, গুগল পাই, কিন্তু তখন প্রচুর বই পেয়েছি। তখন আমি ফিল্ম আর টেলিভিশন নিয়েও প্রচুর, আমার ডিগ্রি নেই কিন্তু প্রায় বন্ধু বান্ধব জোগাড় হয়ে গেল। ইন্ডাস্ট্রিতে কাজ করলে যেটা হয়, SRFTI তে পড়ছে, তার সিলেবাসের বই আমার কাছে আছে আর। তো আমার ডিগ্রি লাগবে না, আমার পড়াটা ইম্পর্টেন্ট, আমার নিজের কাছে ক্লিয়ার থাকাটা ইম্পর্টেন্ট। তো আমি সেইটা শুরু করে দিলাম, যে কারণ আমি এইটুকু মানে বাড়ির একটা গ্রুমিং এর জন্যই আমি বুঝতে পেরেছিলাম যে আমি যাই করি না কেন, যদি সেই বিষয়ে না পড়ি আমি ফেল করবো, কনফার্ম ফেল করবো। সেটা ক্রিকেট খেলেছি, যখন মন দিয়ে ক্রিকেট খেলেছি, মানে সেইটা নিয়ে প্রবল চর্চা করেছি। তো ওইটা নিয়েও তখন একটু চর্চা করা শুরু করলাম, পড়তে শুরু করলাম। আর বাকি সবার মানুষজনের হেল্প পেতে, যে তখন ছবি ডিরেক্ট করছে অবজারভার হিসেবে চলে যাওয়া, ইনভলভ থাকতে শুরু করলাম। কারণ একটা সময়ের পর বুঝতে পারলাম, মোটামুটি 3rd ইয়ারের সময়, আমি আর কিছু পারবো না, যে আমাকে যা করতে হবে এটাই করতে হবে, এবং প্যারালালি এমন কিছু একটা করতে হবে আমার যাতে কোনো 10টা 5টা অফিস না হয়, তাহলেই আমি থিয়েটার করতে পারবো। নাহলে আমাকে থিয়েটার ছেড়ে দিতে হবে। আর থিয়েটার ছেড়ে আমার ছোটবেলার প্রথম থিয়েটার আর ক্রিকেট একটা গেছি, তো এইটাকে আমি ফেলে দিতে পারবো না। তো থিয়েটারটা তো বর্তমান, মানে আমার 365 দিনের কাজ এখন, প্যাশন বা হবি শুধু নয়। আমি খুব ঘেন্না করি যারা বলে যে আমি থিয়েটার ছাড়া বাঁচতে পারি না, তাই আমি একটু থিয়েটারে আছি। আমি একদম মেনে নিতে পারি না যেভাবে একটা মানুষ ডাক্তারি করতে করতে পার্ট টাইম ইঞ্জিনিয়ারিং করতে পারে না, সেইভাবেই একটা মানুষ অন্য কিছু করতে করতে পার্ট টাইম থিয়েটার করা যায় না। মানে মানে আনন্দটা তখন এইটা হলো যে আমি পুরোটাই যা করব ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকবো, তাতে কম রোজগার হবে, যা হবে মানিয়ে নেবো, কিন্তু এটাই করবো, ব্যাস। চলতে থাকলো। একটা অদ্ভুত রিজেম্বলেন্স আছে তোমার আর আমার লাইফের। কিরকম? সেটা হলো ক্রিকেট আমার জন্য মানে সবকিছু ছিল। আমিও ভেবেছিলাম ক্রিকেটারই হবো, এবং অদ্ভুত ব্যাপার, এই পডকাস্টে আমি এরকম বেশ কিছু লোককে পেয়েছি, জিতু কমল, আমাদের রাজা ইনফ্যাক্ট কয়েকদিন আগে জয়দীপ মুখার্জির সঙ্গে কথা বলছিলাম। জয়দীপ দা ক্রিকেট খেলতো? জয়দীপ দা ক্রিকেট খেলতো না, এখনো খেলে। ইনফ্যাক্ট আমি জয়দীপ দার সঙ্গে এটা চুক্তি করেছি যে আমিও ক্রিকেট খেলা শুরু করবো আবার। তো আমারও হাঁটুতে চোটের জন্যই আমার ক্রিকেটটা বন্ধ হয়ে যায়। দারুণ। হাঁটুতেই তো খেলোয়াড়দের এটা খুবই আর কি চাপের আমার বিষয়। বাঁ হাঁটুতে একটা চোট লাগে, আমি সাইকেল থেকে পড়ে যাই, খেলতে গিয়ে না, কিন্তু চোট লাগে। সেই চোটটা এমন কিছু বড় চোট ছিল না তোমার মতো। ওই যে মাঝখানে একটা টাইম বন্ধ হয়ে গেল, তারপর শুরু হলো মাধ্যমিক, মানে মাধ্যমিকের প্রিপারেশন। মাধ্যমিকের সময় সবকিছু বন্ধ করে দিল, ওই জন্য ক্রিকেটটাও বন্ধ হয়ে গেল। মানে আমার শুনতে শুনতে অদ্ভুত লাগছিল। আর ঠিক তার সঙ্গে আরেকটা জিনিস আমার শুরু হয়েছিল ক্রিকেটের ঠিক পাশাপাশি, সেটা হলো থিয়েটার। তো অদ্ভুত মানে কাছাকাছি একটা ঘটনা। শুধু টিভিটা আমাদের ওখানে ছিল না বলে আমি টিভিতে ঢুকতে পারিনি। এবার এই যে মানে তুমি তোমার প্রসেসের মধ্যে দিয়ে যেতে 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 পুরোটা শিখতে গেছো, এটাই তো হয়েছে থিয়েটারটার বাইরে। থিয়েটারটা তুমি প্রথম দিয়ে করছো। এই যে কমেডি বিষয়টা, এইটা যখন তুমি শুরু করলে, তখন তো একটা ধরনের কমেডি হচ্ছে হাস্য কৌতুক টাইপের। তার আগে ছিল উত্তম দাসের ক্যাসেট শুনেছি আমরা, সেটা একটা কমেডি। তারপর কমেডিটা বাংলার আস্তে 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 ইভলভ করেছে। এবং সেটার একটা ট্রানজিশনের পার্ট তোমরাও, মানে তোমাদের ওই সময়কার ইয়েটা, সেটাকে মানে তুমি কমেডিটাকে তখন করছো, তখন হাউ ডিড ইউ পারসিভ কমেডি সেই সময়? কারণ তার আগে তো তুমি কমেডি করোনি কোনোদিন না। মানে ওই যে বললাম, বন্ধু মহলে হাসানো আর আলাদা করে পারফর্ম করা তো মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে আমি না তখন ওই মিরাক্কেলের দৌলতেই, যেহেতু টেলিভিশন মানে একটা মারাত্মক মাস মিডিয়াম আর কি, প্রচুর মাচা পেতাম। আমি প্রচুর শো করতাম সেই সময়, প্রচুর শো করতাম। মানে সে মানে
ওই অর্গানাইজারদের সঙ্গে আর কি। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে সন্ধ্যাবেলা পুরুলিয়ায়, ওখানে আজকে আমি জানিও না পাড়ার নাম, পৌঁছে এটা কোন পাড়া, হ্যাঁ হ্যাঁ শুরুতে বলতে হবে তো নামটা, হ্যাঁ, তো হ্যাঁ, ওইটুকুর জন্যই জানা আর কি। এরকম ভাবে করতাম। এবং ওই যে ওখানে যিনি সঞ্চালক তিনি বলতেন যে হাসাতে আসছে মিরাক্কেল খ্যাত হুম সৌরভ পালথি, হুম শব্দটা হাসাতে আসছে। হ্যাঁ। মানে ওই যে অভিজ্ঞতা, এবং আর যে সেখানে তো হাজার হাজার লোক। হাজার হাজার লোক, 3 দিক। হ্যাঁ এবার যে অর্গানাইজার সে এসে আমাকে গ্রিন রুমে বলে যাচ্ছে ওঠার আগে যে সৌরভদা এখানে মোটামুটি ফ্যামিলি অডিয়েন্স সেই মতন। আমার পারফরমেন্স চলতে চলতে সে স্টেজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, উঠে এসে বলছে একটু নোংরা হোক। আচ্ছা। মানে এ যা অভিজ্ঞতা, মানে দারুণ। মানে যারা যারা মাচা করেছে সবার এই অভিজ্ঞতা নানান রকম আছে, হ্যাঁ এবং সবাই না হাসলে দাদা টাকা ফেরত দিয়ে যেতে হবে। হ্যাঁ এটা পুরো একদম বলা আর কি। আচ্ছা। এগুলো কাঞ্চনদা বিশ্বনাথ দা যা হ্যাঁ, হ্যাঁ, অভিজ্ঞতা হ্যাঁ, আছে, হ্যাঁ। মানে এখনো করে তো। একদম। আহ, ওই যে হাসাতে আসছে, এবং ওখানে আমি যদি এই যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মানে আমাদের এই পডকাস্ট শুরু হওয়ার আগে, যে এই যে একটা জোকের ল্যান্ডিং বা হ্যাঁ, বিল্ট আপ হুম। বা একটা পাঞ্চ একটা লাইন, পাঞ্চ লাইন। এইসব ভাবতে গেলে মার খাবো আমি, অবভিয়াসলি মার খাবো। স্থূল কমেডি যেটা আমরা বাবা হ্যাঁ। মানে আমি খুব আপ মার্কেট এগুলো শুনি না, ওইটাই আমি করতাম অ্যাবসলিউটলি ইন্টেনশনালি। আমাকে ওটা করতে হতো, না হলে লোকে হাসবে না। না সিম্পল কথা। ওটা। এবং রিগ্রেসিভ কমেডি, যেটা আমার এখানে আমার এই ভ্যালু সিস্টেমের সঙ্গে মেলে না। না না একদম না। মানে ওখানে এই যে আজকে কি হয়, মানে আমি যদি বলি যে ওই নাটকা ছেলে, তো বলবে আমি তো পিছিয়ে পড়েছি, বডি ঠিক, শেমিং ঠিক, করছি, ঠিক। হ্যান ত্যান। আমি যদি এই শব্দটা ব্যবহার, আমি যদি অন্য একটু শর্ট হাইট যদি বলি না, শেষ। একদম। নাটকা মানে নাটকা, গেঁড়া মানে গেঁড়া। একদম। এটার মধ্যে কিন্তু কোনো হার্শ ফিলিং নেই। না, রাইট। এটা মানে ওখানে কিন্তু এইভাবেই কথাটা বলছে। ঠিক। এটা আমরা একটু আপ মার্কেট হয়ে, আমরা একটু পলিটিক্যাল কারেক্টনেস। হ্যাঁ কাঁধে সবসময় যাদবপুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি যারা, হ্যাঁ তাদের এইটা একটু আছে। মানে এটার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই, একদম একদম অন্য একটা সিনারিও, এখানে একটা অন্য সিনারি। ঠিক। তো আমি একদম রিগ্রেসিভ কমেডিটাই করতে যেতাম ওখানে, এবং টাকা পেতাম, অনেকটা টাকা পেতাম। তার 40% অর্গানাইজার নিয়ে নিত, 60% আমায় দিত। 60%ও অনেকটা টাকা। এবং স্বাভাবিকভাবে আমি তো একা শোটা পাবো না, ঠিক। তো এই 60% করে আমাকে দিনে 3টে শো দিচ্ছে। রাইট। দারুণ ব্যাপার, বিরাট ব্যাপার। হ্যাঁ মানে আমার কলেজ বেলা, মানে আমি আমার পাশাপাশি বন্ধুরা কি পড়বো প্ল্যান করতে পারছে না, আমি ভাবছি এবার একটা গাড়ি কিনবো। রাইট। মানে খারাপ ব্যাপার, কিন্তু মানে ব্যাপারটা টেলিভিশন এরকমই, কিন্তু ওটা গায়ে মেখে ফেললে খুব বিপদ আর কি। টেলিভিশনে যেটা ঘটে আর কি, প্রচুর বন্ধু বান্ধবরাই দেখেছি টেলিভিশনে এই, তারপর নেই। মানে যেহেতু টাকাটা একটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, প্রচুর টাকা একসাথে, এবং তার সঙ্গে ফেমও তো, ফেমও সবাই চিনছে। এবার দেখো ওই কমেডিটা ইভলভ করে গেল। এবার আমারও একটা সময় গিয়ে একটু বয়স বাড়তে বাড়তে আমার মনে হলো আমি আর ওইটা করব না। তো আমি ওই কমেডিটা করব না। এবার আমি যে খুব অপছন্দ করছি ওই কমেডিটা তা নয়, আমার নিজের আর ইচ্ছে করছে না, যে এবার একটু অন্যরকম কিছু ট্রাই করি। যে সব কিছু করতে ভালো লাগে বলেই যে আমি একদম প্রচন্ড স্ট্যান্ড আপ কমেডি দেখতাম, মানে যেটা আক্ষরিক অর্থে স্ট্যান্ড আপ কমেডি। দেখো আমি কোনোদিনই বিশ্বাস করি না মিরাক্কেলে যা হতো সেটা স্ট্যান্ড আপ কমেডি, বলা হতো বাংলা স্ট্যান্ড আপ কমেডি শো, স্কিট টাইপের, স্পুফ বা যোগ বলা, ঠিক। ওটা একদমই স্ট্যান্ড আপ কমেডি নয়। যদিও বলা হতো যে বাংলার প্রথম স্ট্যান্ড আপ কমেডি শো, এটা আমি পরে গিয়ে রিয়েলাইজ করেছি ওটা স্ট্যান্ড আপ কমেডি নয়। একদমই স্ট্যান্ড আপ কমেডি সাবজেক্টটা তো একদমই আলাদা। তুমিও প্রচুর দেখো, আমিও খানিক দেখি। তো সেইটা দেখতে গিয়ে তখন মনে হলো যে যদি একটু ওরকম ভাবে ট্রাই করা যায়, তো সেটাও অল্প বিস্তর ট্রাই করেছি, সময় দিতে পারিনি, তাই আর ঘাঁটাইনি। কিন্তু আগামী দিনে যে ইচ্ছে নেই তা নয়, কারণ কমেডিটা খুবই পছন্দের একটি সাবজেক্ট। আমি একটা ইন্টিমেট স্পেসে নাটকও করতাম, সেইটার মানে ওটা খুব কম শো করেছি, একটা 40 মিনিটের, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয় বলে একটি নাটক করতাম। ওটা বেসিক্যালি আমার চরিত্রটা একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান। আচ্ছা। তো সেইটা করতাম আমি, মানে আমি স্ট্যান্ড আপ কমেডিটা করবো বলে আমি ওটা নাটকে ইনভলভ করিয়েছিলাম, যেহেতু থিয়েটারটা আমার চলছে, ওটাই আমি প্র্যাকটিসের মধ্যে আছি, তো স্ট্যান্ড আপ কমেডিটা একটু জানি, তো ওটাকে থিয়েটারের মধ্যে ইনক্লুড করে আমি একটা নাটক করেছিলাম, একা পাঠ করতাম 40 মিনিট, ইন্টিমেট স্পেসেই করেছি, ওটা প্রসেনিয়ামে করিনি।
তো এইভাবে খানিকটা ইউজ করার চেষ্টা করেছি এবং আগামী দিনে বাকি সব কাজের মধ্যে আমার আবার ইচ্ছা আছে প্রপারলি স্ট্যান্ড আপ কমেডিটা চর্চা করে আবার একটু মানে পারফর্ম করার। কিন্তু আমি আর বোধহয় ওই মাচাটায় আর নতুন করে ওটা একটা আলাদা আবার একটা অন্য বল গেম, তো আমি আবার ওরমটা পারবো বলে মনে হচ্ছে না। তখন না আমার এত প্রি অকুপেশন এত ব্যাগেজ ছিল না। এটা বোধহয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই হয়, একটা ব্যাগেজ এসে গেছে, একটা প্রি অকুপেশন এসে গেছে যে আমি এই কথাগুলো বলবো না। আগে আমি এত আগুপিছু ভাবতাম। তো আমার যা মনে হয়েছে আমি বলেছি, সেটা আজকে মনে হয়েছে হয়তো ভুল কথা বলেছি, তাতে কোনো আমার আফসোস নেই, ওটা ওখানে বলতেই হতো। তো আর বোধহয় এবার আর আমি স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ওই মজাটা করতে পারবো না যেটা করতাম। এখন মনে হবে এ বাবা এটা বোধহয় উচিত হচ্ছে না, এই বাবা আমি মেয়েটিকে কালো বললাম, হ্যাঁ ছেলেটিকে কালো বললাম, আমি বলেছি। হ্যাঁ এখন এটা ব্যাগেজ এসে গেছে, এটা আমাকে শহর ব্যাগেজ দিয়েছে, তাই আমি আর পারছি না। মানে মিস করি, ওটা খুব মজা ছিল তো, খুবই মিস করি। কিন্তু এটা এটা নিজেদের দোষেই হয়েছে। তোমাদের এরকম বেশ কিছু পারফরমেন্স টিভিতে হচ্ছে যেটা মানে আনএক্সপেক্টেড পারফরমেন্স, বিশেষ করে তোমার আর কার ছিল বোধহয় কৃষ্ণেন্দু হতে পারে, তোমার আর কৃষ্ণেন্দু, আমি কৃষ্ণেন্দু আর আমি শুভদীপ বেশি করতাম। হ্যাঁ ওই দুজনের মধ্যে দুটো জুটির মধ্যে কারো একটা আছে, সেটা মানে আমি দেখে ভাবছি এটা টিভিতে ঘটছে ঘটনাটা। আরে আমরা চারজন মিলে একটা সেই আদালতের স্কিট করতাম, ওটা এখনো সবার আসে। একদম আমি পরেই দেখেছি ওটা, 11 বছর আগে করা। আমি অবাক হয়ে যাই, মানে এখনো ওই মাধ্যমিক এলে আমি দেখেছি আসে মাথায় হাতুড়ি উঠে গেছে লাইনটা। হ্যাঁ মানে 11-12 বছর, 2013 বছর, 2011-এ আমরা ওটা পারফর্ম করেছি। মানে আমরা তখন ছোট, এত আগুপিছ, মানে আজ সত্যি আমরা নিজেরা চারজন যখন আলোচনা করি, আমরা আজকে চারজন না ওইটা করতে পারবো না, ওই স্বতঃস্ফূর্ত এ বাবা ছিছি এটা উচিত না বলে পিছি, তখন এত আগুপিছু ভাবতাম না, মানে করেছি মানে করে দিয়েছি, মানে দারুণ, মানে এখন খুব মজা লাগে। মানে সেই ছেলেটা বা মেয়েটা হয়তো জীবনে মিরাক্কেল দেখেইনি, কারণ তার সেই সময় হয়তো তার 6 বছর বয়স, আজকে 13 বছর পরে তার 19 বছর, দারুণ বয়স, একটা মারাত্মক বয়স, সে শেয়ার করছে, বলছে এটা একটা ঘটনা। তো ওই শেয়ারের তলায় একজন লিখছে, বলছে তোরা তো পেলিই না, আমরা বসে লাইভ দেখেছি, মানে লাইভ ইন দ্য সেন্স মানে যখন টিভিতে টেলিকাস্ট হয়েছে তখন দেখেছি, তোরা তো এই জেনারেশনটাই নোস। মানে এবার এটা নিজেকে বুড়ো লাগছে না আনন্দ লাগছে বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে যে এটা এখনো যে সেটা, বা আমাদের ওই হীরক রাজা গবেষকের পারফরমেন্স গুলো একদম এখনো পোর্শন কেটে রাজনৈতিক ভাবে যা যা বলতাম, ঠিক আজ তো অ্যালাউই করবে না, একদম মানে সত্যি অ্যালাউ করবে না, আজকে মারবে আর কি রীতিমতো। মানে বাট সেই সময় আরেকটুখানি বিষয়টা অনেকটা বেশি ওপেন ছিল, উদার ছিল, অনেকটা মানে এখন মুশকিল হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তোমার ফেভারিট স্ট্যান্ড আপ কমেডিয়ান্স কারা? বহুজন, তাও মোটামুটি কয়েকটা নাম যদি বলতে হয়। মানে কেভিন সেবাস্টিয়ানকে আমার খুব ভাল লাগে, বাসিকে ভাল লাগে, উরুজকে খুব ভাল লাগে, হ্যাঁ ওকেও খুব ভাল। মানে আমার কি হয়ে গেছে, অনেকগুলো পারফরমেন্সের অনেকগুলোর জন্য ভাল লাগে, বাসির কি সব ভাল লাগে নয়, কিন্তু দেখি মানে এলেই ওইটা আমি বা সার্চ করে দেখি। খুব কম করে আমার খুব প্রিয় অভিজিৎ গাঙ্গুলি, রাইট, ও খুব কম পারফর্ম করে কিন্তু আমার খুব প্রিয়। অনির্বাণ দাশগুপ্ত করছে কম, হ্যাঁ, কিন্তু যখন করে বীরদাস ভালো, বীরদাস একটু আমার কি মনে হচ্ছে বলতো, বীরদাসের ক্ষেত্রে বীরদাস এখন একটু না একটু ব্যাপারটার মধ্যে না ওর কমেডি কম, পলিটিক্সটা বেশি ঢুকে গেছে। হ্যাঁ সেটা হতে পারে, মানে আমার জাকির খানের কিছু পোরশন খুব ভাল লাগে, সব নয়। আমি খুব কপিল শর্মা ফ্যান নই, তো এই অনেকজনই আছে আর কি, মানে এরকম আমি নেড়ে ঘেটে দেখি। বাংলায় অনেকজনকে ভাল লাগে, মানে আমি কেন বাংলার নাম বলবো না আর কি, শিলাদিত্য আমার খুব প্রিয়, একদম। সৌমিত আমার সঙ্গে কোরাইট করে আমার সিনেমা বা সিরিজে, আমি দেখেছি সৌমিত দেব, সৌমিত আমার খুব প্রিয়, মানে আমি দেখেছি, আমি ইকুয়ালি উরুজ বা বাসির সঙ্গে ওদের নাম রাখতে চাই, একদম, কারণ বাংলা স্ট্যান্ড আপ কমেডিতে লোকে ভাবে যে বাংলায় স্ট্যান্ড আপ কমেডি এক্সিস্ট করে না, রাইট, লোকে হিন্দি স্ট্যান্ড আপ কমেডি হলে 1,500 টাকার টিকিট কাটে, বাংলা স্ট্যান্ড আপ কমেডি 200, মানে অবাক হয় আর কি। 300 টাকার টিকিট রেখেছিল দীপাংশু শোটাতে, দীপাংশু আমার প্রিয়, দীপাংশু অবভিয়াসলি আমি দেখেছি মেরা নাম জোকারের সেটটা ব্রিলিয়ান্ট, খুব ভালো সেট, ওখানে ও ইনফ্যাক্ট জোকেও ইনক্লুড করেছিল যে একজন, আমি 300 টাকার টিকিট রেখেছি, আমাকে বলছে লোকে 300 টাকার টিকিট রাখলে লোকে দেখতে আসবে না, 299 করে দেয়।
মানে আমি এটা ইকুয়ালি এটা অদ্ভুত ব্যাপার। ইকুয়ালি ওদের ভালো লাগে আমার। সত্যি হ্যাঁ, অদ্ভুত ব্যাপার যে বাংলায় স্ট্যান্ড আপ কমেডি শো যদি এখন কেউ একটা করে, ধরো কলা মন্দির বুক করে, যেকোনো হিন্দি স্ট্যান্ড আপ কমেডিয়ান আসলে সেটা হাউসফুল হয় হাউসফুল। এবং টিকিট পাওয়া যায় না। ঠিক, হ্যাঁ? ঠিক। কিন্তু বাংলা স্ট্যান্ড আপ এবং কমেডিয়ানের ২,৫০০ টাকা দিয়ে কাটছে। একদম, হ্যাঁ, একদম ২,৫০০ ৳২,৫০০ টাকা ইনফেক্ট মানে আ সামনের সিটগুলো ৭,০০০ হ্যাঁ, মানে আমি ৮,০০০ বলছি বীর দাসের মতন নাম হলে হুম। তখন তো মানে হিউজ। হিউজ বাসসি জাকির খান হ্যাঁ, এদের নাম হলেই অনেক। হিউজ। আমার যেমন মানে আমি পার্সোনালি স্ট্যান্ড আপ কমেডিটাকে আমার অনেক কমেডিয়ানকেই ভাল লাগে। আমার খুব কিছু, কিছু আন্ডাররেটেড কমেডিয়ান আছে। যেমন শাশ্বত মহেশ্বরী বলে একজন আছে। শাশ্বত মাহেশ্বরী। হ্যাঁ, ওর একটা উইয়ার্ড হ্যাঁ, টাইমিং হ্যাঁ, আছে। ওই হ্যাঁ। টাইমিংটা আবার ওর ঠিক, একটা ঠিক, ওর ঠিক। একটা সেট আছে ওখানে ও বলে যে আ আ "मैं जुआ खेलता हूँ" মানে আমি বাংলায় বলি। আমি জুয়া খেলি। তো জুয়া খেলতে গিয়ে দেখলাম একটা জিনিস যে একটা কনসেপ্ট আছে, বাড়ি বিক্রি হয় না। এটা একেবারে ভুল কথা। জুয়া খেললেই বিক্রি হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ। বলল রিয়েল এস্টেটের প্রবলেম এক্সিস্টই করে না। হ্যাঁ। জুয়া খেলেও বিক্রি হয়ে যাবে। তো এই কারেক্ট। দিস হ্যাঁ, কাইন্ড অফ হ্যাঁ। কমেডি আর কি বলতো একটাও মানে বড় জিনিস হয়েছে তাতে। হুম, অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান হুম। আসাতে। এটা হলো অনেক রকম সাবজেক্ট এক্সপ্লোর হচ্ছে। অনেক মারাত্মক, রকম মারাত্মক। উম আমাদের জিনিসপত্র আমাদের এক্সপ্লোর একটা হচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের এখানে মানে এই যে পলিটিক্যালি হিন্দিতে হ্যাঁ, যে স্বাধীনভাবে কথা বলছে, এখানকার এরকম প্ল্যাটফর্মও গ্রো করছে না হুম, যে বলবে তুমি ওপেন খেলো। হুম। যে ঠিক, যা হবে আমি বুঝে নেব। ঠিক। এখানে অমুকের নামে বললে তার গায়ে লেগে যায়। একদম। তমুকের নামে বললে আমি তো মানে একটু ভাবতেই পারি না। মানে কারোর একটা মানে সে ফর এক্সাম্পল কোনো একজন ডিরেক্টরকে নিয়ে রোস্ট করেছে। হুম। তার গায়ে লেগে গেল সে ফেসবুকে একটা বড় লেখা নামিয়ে দিল। এসব কি হচ্ছে বলে। হাউ অমুককে নিয়ে মজা, মজা। তো এইটা নিতে পারে না আমাদের এখানে খুব মুশকিলে। হ্যাঁ, মানে আমাদের এখানে আসলে মানে মজা পারমিশন নিতে হয়। মজাটা নিতে পারার হুম, ক্যাপাসিটিটা কম। মানে মানে আমরা ধরো আমি তো মানে খুবই ভাবি যে কেউ আমাকে নিয়ে মজা করলে আমার তো খুব মজা লাগবে। দারুণ। আরে আমি দারুণ তো তার মানে লাগবে। কেউ একটা হয়েছি আমাকে নিয়ে মজা এক্সাক্টলি। করছে। এবার ইনফেক্ট এর মধ্যে একটা আমি কোথাও একটা দেখলাম কিছু পডকাস্টারদের রোস্ট করেছে। তার মধ্যে আমি নিজেকে না দেখে হুম। তাকে ফোন করেছি, "কেন আমাকে নিয়ে মজা করলি না ভাই? দারুণ ব্যাপার তো এটা হলে। তো হওয়া হ্যাঁ, উচিত। এটাই তো হ্যাঁ, হওয়া উচিত।" অ্যাবসোলিউটলি। এখানে মজা নিতে পারে না। এখানে না। তো তো কি করে সারভাইভ করবে? তো মানে মানে আমি নাম বলছি না। আমরা একটা সৌমিত ওরা সবাই ছিল। আমরা একটা স্ট্যান্ড আপ কমেডি একটা ডিরেক্ট করেছিলাম আমি। হুম, হুম, খুব বড় ওটিটি বাংলার হুম, আরকি। তাদের মোদ্দা বিষয় ছিল হচ্ছে প্রচুর টাকা খরচা করে করা হুম, হয়েছিল। এবং সবাই পয়সাও পেয়েছিলাম। ওদের মোদ্দা বিষয় ছিল পলিটিক্যালি ঠুকলে সবাইকে ঠুকো আমাদের আপত্তি নেই। হুম। স্ক্রিপ্ট অ্যাপ্রুভ সবাইকে ঠোকা হয়েছে। অসুবিধা নেই। তারপর তারা সাহস পেল না ওটা পাবলিশ করার। বাহ! একটা ৩ টে এপিসোডের বড় সেট, দুর্দান্ত করে শুট করা, পড়ে থাকলো। অত টাকা খরচা করে অত বড় হাউস বলে হয়তো তারা পারে। পড়ে থাকলো বাংলায় স্ট্যান্ড আপ কমেডি। তো আমরা নিশ্চয়ই আবার করব। মানে আমাদের আমার সবার সাথেই খুব ভালো কানেকশন যেহেতু আ সবারই খুব ইচ্ছে যে আমরা আ ওরা পারফর্ম করবে আমি বানাবো। হুম, যে নিজে ওরা যতটা চর্চা করে আমি অতটা চর্চা করি না। আমি মানে ওদের মতন পারবই না। হুম, তো ওরা করবে আমি বানাবো সেইটাই আমার কাছে আমি নিজে করছি না। হুম, হুম। কিন্তু আমার মারাত্মক তৃপ্তি হবে আরকি। যে একটা বাংলার প্রোডাক্ট দরকার যেখানে সবাইকে রোস্ট করা যাবে। কোনো বাধা থাকবে না। রাইট, স্বাধীনভাবে রাইট। অবশ্যই স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার মধ্যে একটা ঠিক, ঠিক, ঠিক। ব্যারিয়ার রেখে এমন না নোংরা হবে বিষয়টা। হিন্দিতে যেমন আমার প্রচুর আপত্তি আছে। অকারণ বাজে সেটে গালাগালি দিয়ে হাসানোর চেষ্টা ঠিক, হয় অনেক বেশি। একদম। তো সেইটা আমার পছন্দ নয় একদমই। মানে সেই গালাগালিটা দরকারই নেই। এক এমনি হয়তো সেটটা ভালো কিংবা বাজে। গালাগালি দিয়ে সেটাকে কভার আপ করা হয়। তো এইখানে অনেক বেটার কনটেন্ট নিয়ে কাজ হয়। কিন্তু আমি তো দেখেছি এখানের কনটেন্ট আমার তো মাঝে মানে তুমি যেরকম বললে একসাথে নাম উচ্চারিত হওয়া উচিত। আমার মনে হয় এরকম সেট আছে যেগুলো মানে দীপাংশুর সেট বলো, শিলাজিত্তুর সেট বলো। হুম, শিলাজিত্তুর ২-৩ টে সেট তো মানে দারুণ, ব্রিলিয়ান্ট দারুণ, দারুণ! দারুণ। দীপাংশুর পুরো খুব ভালো, সেটটাই খুব ভালো। দারুণ! এবার মানে আমার যেটা বিশ্বাস বা আমার হোপ যে বাংলা স্ট্যান্ড আপ সিনটা আরেকটু গ্রো করুক। বাংলার অডিয়েন্স স্ট্যান্ড করবে, আপকে হোপফুলি করবে। হ্যাঁ। আরেকটুখানি দেখুক। মানে আমি অপটিমিস্টিক হতেই ভালোবাসি। করবেই। মানে আমারও তাই মনে হয়। মানে উচিত করা। তুমি যে কথাটা বলছিলে পলিটিক্যাল কারেক্টনেস সেই সময়কার দা হুম, যা দা দাঁড়িয়ে যে সমস্ত কথাগুলো বলতে পারতে, এখন বলতে পারো না। আমি অঞ্জনদাকেও জিজ্ঞেস করেছিলাম এই কথাটা যে আমরা কি তোমাকেও এটা জিজ্ঞেস করি।
কারণ তুমি তো একটা অন্য জেনারেশন থেকে বিলং করো। যে পলিটিক্যাল কারেক্টনেসের প্রেশারে কি আমাদের কনটেন্ট কোথাও মাঝে, মাঝে একটুখানি হয়ে যায়? মানে বেশি পলিটিক্যাল কারেক্টনেস চলে এসছে কি সমাজের মধ্যে? এটা আমার মনে হয়। মানে পলিটিক্যাল কারেক্টনেস দেখো থাকা তো খারাপ নয়। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক কিছুই না আগে এরকম ছিল যেটা হয়তো নিখাত মজাই ছিল হুম, বা সেটা কনটেন্টের জন্যই ছিল। হুম। কোনো খারাপ ইনটেনশন এ ছিল না। ইনটেনশন ছিল না। হুম, মানে তুমি ভেবে দেখো না মানে তুমি আজকে যদি খুব একটা বেসিক এক্সাম্পল তুমি যদি বলো যে ধরো তুমি আর আমি এক পাড়ায় থাকি। হুম, থাকতাম হয়তো হুম, ছোটবেলায়। তোমার শিলিগুড়ির পাড়ায় আমি আর তুমি হয়তো একসাথে বড় হয়েছি। হুম, তুমি যদি আমাকে একটা আ কোনো আরেকটি ছেলের নাম বলো যে, "সৌরভ তোমার আ রাহুলকে মনে আছে?" হুম, তো আমি কি বলব? "না মনে নেই।" হুম। কে বলো তো? আরে ওই যে মোটা করে ছেলেটা। বলবে তো? একদম। তোমার কি এতে খারাপ ইনটেনশন না, আছে? নেই তো, একদম নেই। তুমি এখন বলতে যাও ফ্যাট বা শামিম। হ্যাঁ, মানে এখন ওই কথা বলতে এই যে পডকাস্ট তো, এটা তো দেখবে লোকে। আমি কি একটু ভেবে কথা বলছি না? অবশ্যই। বলছি। আমিও তাই। আমার আমার বক্তব্য আমি কেন ভেবে কথা বলব? হুম, আমি আমি এই যে ভেবে আমি বললাম না রাহুল মোটা। হুম, রাহুলকে বললাম রাহুল হচ্ছে যে পরে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যে হুম, রাহুল পড়াশোনায় তোর থেকে খাতা চাইতো বা হুম, আমি বলছি এইগুলো বলে ম্যানেজ করলাম। হুম। তার মানে আমার ভেতরে তো রাহুল মোটাটা রয়ে গেছে। একদম। তার মানে এটা নয় যে আমি পাল্টে গেছি। ঠিক, তার মানে আমার বলা পাল্টে গেছে। ঠিক। যে মানে আমি আমি একটু সাবধান হয়ে গেছি। সাবধান হয়ে গেছি। তাতে কি এমন ঘটে গেল? হুম, তাতে কি পাল্টে গেল? মানে তাতে কি সৌরভ পাল্টে গেছে? পাল্টায়নি কিন্তু। সৌরভ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এখনো রাহুলকে মোটাই মনে করে। ঠিক, বা রাহুলকে রোগাই মনে করে। ঠিক। বা আমি কয়েকদিন আগে মোটা ছিলাম নিজেকে মনে করি আমার থলথলে ভুঁড়ি ছিল। এই যে আমি বলে ফেলতে পারছি। হুম, কেন? এটা আমি নিজেকে নিয়ে বলছি। রাইট। কেউ আমাকে আঙুল তুলতে পারবে না। ঠিক। যে সৌরভকে মোটা বলল? হুম, এটা তো কেস করে দেওয়া উচিত সৌরভের নামে। একদম, কেউ বলতে পারবে না। একদম। কারণ আমি এখন নিজের নামে বলছি। ঠিক। তাহলে আমি নিজেকে ভালোবাসি তো। তো আমি রাহুলকেও তো ভালোবাসি। হুম, তো আমি যদি রাহুলকে মোটা বলি, আমার যদি কোনো ব্যাড ইনটেনশন না থাকে এবং রাহুল আর আমার যদি আপত্তি না থাকে, ঠিক। তুমি কে হে আমায় বলার? আমাদের ছোটবেলায় হ্যাঁ। আমার পাশের বাড়িতে একটি ছেলে থাকতো। তাকে আমরা মোটা বলেই ডাকতাম। "এ মোটা" এরকম বলেই শোনো ডাকতাম। অর্ণবদা কোনো পাড়ায় মোটা বলে ডাকিনি এরকম কেউ নেই। নেই। কেউ নেই। আছেই। স্কুলে আছেই। বলো যেখানে বলো। কিন্তু সব আজকে জায়গায়। সেটা কি আমরা সত্যিই ফ্যাট শেম করতাম? না আমি তো। জানি না। এবং তাদের জীবনে আমার ধারণা, আমার বিশ্বাস এটা। আমি জানি না অনেকেই হয়তো ডিসএগ্রি করতে পারেন। আমার ধারণা তাদের জীবনে কোনো ট্রমা দেয়নি এটা। না। কারণ আমাদের ইনটেনশন এ সেরকম কিছু ছিল না। তবে যদি এটা হয় মানে হার্ট করাটা উদ্দেশ্য সেটা আলাদা। তাহলে গন্ডগোল। তাহলে রং। দ্যাটস ভেরি অ্যাবসোলিউটলি, রং। কারণ অ্যাবসোলিউটলি। ছোটবেলায় অনেক হ্যাঁ, মানে মনটা খুব নরম থাকে হ্যাঁ, মানে সেইখানে আজকে হয়তো কেউ একটা লড়াই করছে যে আ মানে আ পাঠ পাচ্ছে না হুম, বাল্কি চেহারা বলে। হুম, যে সে বলছে আমি মোটা তো তাই আমাকে পাঠ দেয় না। এবার সেখানে হয়তো আরেকজন বাইরে থেকে বলছে, "এই চেহারা নিয়ে তুই পাঠ করবি?" হুম, এবার তার পাঠ করাটা স্বপ্ন। হুম। তুই এই লাইনটা বলে এটা শেমিং হয়ে যাচ্ছে। এটা এই ইনটেনশনটা এই গন্ডগোল চেহারা আছে। নিয়ে তুই পাঠ করবি? তোর এই একটা রোগা শরীর ঢুকে গেছে, চোখে গর্ত পড়ে গেছে, তুই পাঠ করতে যাবি? এটা শেমিং হয়ে যাবে। এবং এটা খুব ডিসকারেজিং ব্যাপার হবে। অ্যাবসোলিউটলি। মানে তোমার ইনটেনশনটাই হচ্ছে তুমি ওকে হার্ট করছো। ঠিক, মানে ঠিক। এবার কারণ তার স্বপ্ন ফুলফিল এ আঘাত করছো হুম। তুমি। কিন্তু ওই যে কেউ বিয়ে করতে আন্তরিকতা যাবে, কেউ বিয়ে করতে যাবে হ্যাঁ, তাকে বলবে, "তুই এই শরীর নিয়ে তোর বিয়ে-টিয়ে হবে না।" হ্যাঁ। এটা তাকে সত্যিই মেন্টালি তোমার মেয়েটা একটু ফর্সা হলে ভালো হতো। হ্যাঁ, these are very wrong. এগুলোতে যখন পলিটিক্যাল কারেক্টনেস আসে, তখন I feel ভালোর জন্য দারুণ, হচ্ছে। দারুণ। দারুণ। কিন্তু তুমি যেটা ১ম লাইনটা বললে, এইটার জন্য কনটেন্ট বা যারা ক্রিয়েশন এর মধ্যে অনেক কিছু একটু ওই যে মাথার মধ্যে ঘুরছে, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা করা উচিত, এটা করা উচিত না। মানে সেইটা হওয়া উচিত না বলেই হুম, আমার মনে হুম, হয়। হুম, মানে হুম। আ honestly without hurting anybody সেটা যদি মজা বা কনটেন্ট এর স্বার্থে কিছু হয়, আমার কোনো আপত্তি নেই। মানে আমার ব্যক্তিগতভাবে একদমই আপত্তি নেই। কারণ এই কলকাতাটা খুব ছোট হুম, জায়গা। তুমিও কলকাতায় বড় হওয়া না, আমি কলকাতায় বড় হওয়া। কিন্তু আমি এই এই নাটক বা পথনাটকের সূত্রে আমি নানান জেলাটা ঘুরে প্রত্যন্ত জায়গায় গিয়ে দেখেছি, কলকাতার ভাবনা চিন্তাগুলো না একদম দমদমে শুরু হয়, হুম। যাদবপুরে এসে বা গড়িয়ায় এসে ঠিক, শেষ হয়ে যায়। ঠিক। আর সেটা হচ্ছে একদম মাইনরিটি প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল।
ওয়েস্ট বেঙ্গলটা অনেকটা বড়, অন্য রকম ভাবে ভাবছে সবাই। এতটা মানে সবাই এইটা ভাবছে না, সবাই সবাই মোটা শুনে হার্ট হচ্ছে না কিন্তু, বা কারণ সেখানে ইন্টেনশন খারাপ নয়, কারণ পাড়ায় ল্যাংড়াকে ল্যাংড়া বলে ডাকে, মানে গ্রামের দিকে গেলে তো চিরকাল শুনে এসছি। সেই ল্যাংড়া ট্রমাটিক হয়ে যাকে ডেকেছিল, ট্রমাটিক হয়ে বাড়িতে বসে নেই, কিন্তু সেও আড্ডা মারে তার সঙ্গেই। পৃথিবীটা একটু অন্যরকম ওখানে। হ্যাঁ, তবে স্বাভাবিকভাবে যদি মনে হয় যে তার কষ্ট হলো, তার ওই কথাটা উইথড্র করতে হবে। এইটুকু তো মানবিক বোধ অ্যাটলিস্ট যারা আমরা প্রিভিলেজড তাদের যদি থাকে, তাহলে আমরা খানিকটা কনভে করতে পারবো অন্য জেলাতেও বা যারা প্রিভিলেজড নয় তাদের দিকে। তো একটু মন খোলা রেখে উদার থেকে ভালোবেসে সব জিনিসটা করলে আমার মনে হয় না সমস্যা। আমি জানি না, মানে এইটা শোনার পর লোকে বলবে তুমি অন্যরকম ভাবে ভাবছো। না, ব্যাপারটা কি জানো, আমার এতক্ষণ যা যা তোমরা বললে এটাও পার্ট অফ শেমিং বলে দাগিয়ে দেওয়া হতে পারে, হতেই পারে। আমি ওটাই বলছি, মানে তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অরিজিনালি আমি কি ভাবছি সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি আমার কাছে ক্লিয়ার, তুমি তোমার কাছে ক্লিয়ার। একদম, কারণ আমাদের স্ট্যান্ড পয়েন্ট গুলো, আমাদের নিজেদের লাইফের তো কিছু ফিলোসফিস তৈরি হচ্ছে, এতদিনের এক্সপিরিয়েন্সে কিছু অভিজ্ঞতা তৈরি হচ্ছে। সেই অভিজ্ঞতা দিয়ে আমি একটা জিনিস তো বুঝেছি, ইন্টেনশনস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি যা খুশি করো, তোমার যদি ইন্টেনশন ঠিক থাকে, হতে পারে এমন কিছু নিয়ে এমন কেউ অফেন্ডেড হয়ে গেল, ঠিক যার অফেন্ডেড হওয়ার কথা নয়। এখন আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, অফেন্ডেড হওয়াটা ইজ এ ট্রেন্ড হয়েছে এখন। মানে এটা শুনলেও অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু বেশ কিছু অকারণ অফেন্ডেড হওয়া লোকজন আমি দেখতে পাই, বিকজ ওইটুকু সময় তারা হাইলাইট পায় খুব। এটা হয়, কিন্তু এটা বারবার হয়ে আসছে। তোমার প্রথম থেকে ছোটবেলা থেকে যে বললে যে রাজনৈতিক পথনাটক, তোমার সঙ্গে রাজনীতির একটা কানেকশন আছে এবং সেটা খুব পরিষ্কার আছে এবং তুমিও সেই বিষয়ে খুব পরিষ্কার। তোমার মানে প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি, যে কোনো আর্টিস্টের পলিটিক্যাল আইডিওলজি থাকাটা কি খুব জরুরি বলে তোমার মনে হয়? যে কোনো মানুষের পলিটিক্যাল আইডিওলজি থাকাটা জরুরি বলে আমার মনে হয়। বেশ, মানে আর্টিস্ট বলে নয়, বেশ, মানে সে প্রকাশ করলো কি করলো না তার ব্যক্তিগত জায়গা। আর আমি এটাও বিশ্বাস করি যে কারণ নেই এটা নয়, সবারই কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে। আমি প্রকাশ করতে বিশ্বাসী। আমার মনে হয় আমি যতটুকু কাজ করছি বা করব, যারা আমার কাজ দেখছে বা দেখবে, তারা আমার রাজনৈতিক বোধটা জেনে দেখুক, বেশ, তাতে আমার কোনো আপত্তি নেই। তাতে যদি আমার দর্শক কমে, তাতেও আমার আপত্তি নেই। যে মানে আমি মানে খুব স্বাভাবিকভাবে আমি খুব পরিষ্কার করে বলতে গেলে যে আমি যে রাজনৈতিক দলের সমর্থক, আমি জানিয়ে সমর্থক। এমন না যে আমি লুকোই। ঠিক, মানে আমি একদম যে ঘটনাটা ঘটাই জানিয়ে ঘটে একদম। তো ধরো আমি যে আর্জেন্টিনা সাপোর্টার, আমার তো লুকোতে হচ্ছে না। তো আমি আরেকটা রাজনৈতিক দলের সাপোর্টার, আমার লুকোবো কেন? মানে এটা আমার কাছে ক্লারিফিকেশন। বেশ, ভোট তো আমার একটা, যে প্রকাশ করে না তারও ভোট একটা। আমি তো আহামরি কোনো প্রিভিলেজড নই, বা আমি খুব গুছিয়ে ছাপ্পা দিতে শিখেছি তাও নয় যে আমার ভোট ৫০-৬০টা হবে আর কি। তো আমার তো ভোট একটাই, তো আমি জানাই। তো আমার একটা ভোটের জন্য তো সেই দলটি আজকে শূন্য নয়, বা আমি ভোট যদি এই দল থেকে শিফট করে ওই দলে যাই, সব পাল্টে যাবে আজকের রাজনীতি, তাও তো নয়। আমি তো একটা মানুষ, ৮.৫ কোটির পশ্চিমবাংলায়, ৯ কোটির পশ্চিমবাংলায় আমি ওয়ান। তো এই ৯ কোটির মধ্যে জানালো কাকে ভোট দেয়, কি এসে গেল? তার কিচ্ছু এসে গেল না। মানে কিন্তু আমরা এক এক সময় মনে করি আমি একটা এমন কেউকেটা যদি আমি না জানাই, আমি জানাবো না আমার যেন আমি না জানালে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ২.৫ কোটি পাল্টে যাবে। তা তো নয়, কেউ কারুর জন্য পাল্টায় না। কারণ আমি রাজনীতিকে পছন্দ করি একটা অন্য কারণে, একটা গ্রামের লোক, তুমিও জানো, সে পছন্দ করে কোনো ইডিওলজি নয়, পাড়ার কলটা কে লাগালো তার জন্য, বা তার পাড়ায় কে চোর তাকে ভোট দেবে না, কিংবা তার পাড়ায় কে চোর তার থেকেও পার্সেন্টেজ পায় তাকে ভোট দেবে, একদম দুটোর মধ্যে একটা। তো আমার রাজনীতির কারণ অন্য। আমার রাজনীতির কারণ সত্যি আমার রাস্তাটা ঠিক হলো কিনা নয়, আমি হয়তো, বা আমরা অনেকেই হয়তো একটু প্রিভিলেজড বলে
একটা ইডিওলজি এইসব হুম, হুম, শব্দ বহন করে ব্যবহার বেড়াই করি, আর হ্যাঁ, কি। হ্যাঁ। আমি কোনো মানুষকে দেখে আমি পলিটিক্যাল পার্টির সাপোর্টার হইনি। যতটুকু এধার ওধার খাবলে খুবলে বই পড়েছি, সেই দেখে আমি আমার ভারতবর্ষে ওই পলিটিক্সের কি আছে খুঁজেছি। সেখানে দেখেছি এই পার্টিটি আছে যারা আমার পড়াশোনার সঙ্গে মিলছে। হুম, আমি তার সাপোর্টার। হুম। মানে আহ, মানে তোমার পডকাস্টে তুমি কতটা রাখতে পারবে আমি জানি না। আমি না, না, হ্যাঁ, রাখতে পারবো না কেন? মানে হ্যাঁ। আমি বিমান বসুকে দেখে সিপিএম নই। হুম, আমি সিপিএম তাই বিমান বসুকে ভালো লাগে। হুম, এইটা আমার কাছে খুব ক্লিয়ার। হুম, বহু মানুষ আমাকে বলে যে তোর বাজে লিডার, তাতে আমার কি, হুম, তোর তো শূন্য। এটা একটা কমন তো, মানে মানে আমি যেমন ফেসবুকে পোস্ট করলে তুমি দেখবে আমি কমেন্ট পড়ি না, হুম, কারণ খোলা যায় না। হ্যাঁ, মানে গোষ্ঠীর তুষ্টি করে হুম, তো, হুম, এবং কারা করে আমি জানি হুম, মোটামুটি, আর হুম, পয়সা করি পায়ে ঠায় ভালোই। হুম। তো আমার পাকিস্তানে জন্ম, আমার মেয়ের জন্মের ঠিক নেই, আমার বাপ মায়ের জন্ম, এইসব লেখা থাকে। আর কি ধরনের লেখা তুমি বুঝতেই পারছো। একদমই। এবং প্রোফাইলে খুলে দেখলে মোটামুটি বোঝা যায় যে তারা কারা আর কি। তো শূন্য, তুমি তাহলে এই পার্টির সাপোর্টার কেন? হুম, এইটা হচ্ছে তো বক্তব্য। হুম, কোনোদিন তোমরা আর ফিরবে না। হুম, কি হবে সাপোর্ট? আমি তো এই কারণে মানে আমার তো জ্ঞান হওয়া থেকে পার্টিটার খারাপ অবস্থাই দেখেছি। হুম, মানে হুম, সক্রিয়ভাবে আমি যখন হুম, বুঝতে হুম, শিখেছি। হয়তো ছিল কিছুদিন, কিন্তু 11-এ পড়ে যাওয়ার পর মেন ফেজটা হুম, আজ 24 অব্দি নেই তো। হুম, তাও তো আমি তার পক্ষেই হুম, সবসময় দাঁড়াবো। হুম, হুম, তো আমার কাছে একদমই রাজনীতিটা এরকম নয় যে কার ভোট কম কার ভোট বেশি। ওই তুমি আজকে শুরুতে একটা কথা বলছিলে যে ইডিওলজি, হুম, আমার কাছে ওইটা ইম্পর্টেন্ট। হুম। যে মানে সংসদীয় রাজনীতির বাইরের যে রাজনীতিটা তুমি তাতে বিশ্বাস করো বেশি। অ্যাবসলিউটলি, যে আমার আমার যে আমি কি চাইছি, আমি আমি চাইছি যে কলেজে ভর্তির সময় একটা ছেলে একটা মেয়ে হুম, ভর্তির সময় যাতে বাপ মায়ের সোনা বেচে ভর্তি হতে না হয়, হুম, কলেজের দাদা টাকা নিয়ে ফ্ল্যাট বানাবে যোধপুর পার্কে চোখে দেখা, সেটা যাতে না ঘটে। হুম, ন্যাশনাল এডুকেশন পলিসিতে ডিজিটাল ডিভাইড যখন তৈরি হচ্ছে, আমি তার পক্ষে নই। হুম, যে একটা গ্রামে-গঞ্জে একটা মানুষের বাড়িতে একটা অ্যান্ড্রয়েড ফোন, তাও নেই অনেকগুলো বাড়িতে। হুম, একটা অ্যান্ড্রয়েড ফোন মানে তুমি যদি বাড়ির আর্নিং মেম্বার হও, তোমাকে সেই ফোনটা নিয়ে বেরোতে হয়। কারণ সেই সরকারই করে দিয়েছে এখন জিপে, ফোনপে ছাড়া পেমেন্ট হচ্ছে না। হুম, তো জিপে তাকে ফোনটা নিয়ে যেতে হচ্ছে, কারণ সেটা দেখবে বলে। তো বাড়িতে আর অ্যান্ড্রয়েড নেই। হুম, তো বাড়িতে আর অ্যান্ড্রয়েড নেই মানে সে পড়াশোনা থেকে বঞ্চিত। হুম, তো তুমি ডিজিটাল ডিভাইড করছো, আমি সেই ডিজিটাল ডিভাইডের পক্ষে না। তো হুম, এই আমার কথাগুলো কে বলছে? একটি পার্টিই বলছে। হুম, একটি রাজনৈতিক দলই বলছে এবং একটি ছাত্র সংগঠনই বলছে। হুম, তো আমি তার পক্ষে। সে ভোট পাক না পাক তো আমার কিছু যায় আসে না। অবশ্যই চাইবো সে ভোট পাক। হুম, সেটা একটা আলাদা দাবি, হুম, আলাদা হুম, চাহিদা। হুম, কিন্তু মানে আ ইরফান খান পছন্দের অভিনেতা। হুম, ইরফান খান তো ভালো অভিনয়ের সঙ্গে, সঙ্গে এটাও জীবনে নিশ্চয়ই চেয়েছিল আমার ছবি প্রচুর লোক ভিড় করে দেখুক। 100%। আমাদের সবারই তাই দাবি যে হুম, তার ইডিওলজির সঙ্গে, সঙ্গে আমি এটাও চাইবো যে তারা প্রচুর ভোট পাক আগামী রাইট, দিনে। রাইট। তো সেটা কবে পেল না পেল আমার কোনো মানে মানে বিন্দুমাত্র যায় আসে না। আগামী 15 বছর তারা সরকারে না এলেও আমার যায় আসে না। আমি আরো কঠোরভাবে তাদের সাপোর্টার হয়ে যাব। আ আর্টিস্টের রাজনৈতিক বোধ, হুম, বোধ আছে বলেই আমি মনে করি। হুম। নাহলে সে শিল্পী হতো না। মানে নাহলে সে জাস্ট বলছে শিল্পী, সে শিল্পী নয়। বোধ তো আছেই, থাকতেই হবে মাস্ট। থাকতেই হবে। তাহলে সে লিখবে কি? হুম, দেখো, রাজনীতি মানে তো সিপিএম, বিজেপি, টিএমসি নয়। একটা বাবা ছেলের গল্প হলেও তো রাজনৈতিক গল্প। একটা ছেলে সারাদিন ফোন নিয়ে বসে থাকে। তুমি যদি কালকে একটা গল্প লেখো। মানে সে কারুর সঙ্গে মেশে না। হুম, সারাক্ষণ ফোন ঘাঁটে। হুম। এটা রাজনীতি নয়। অবশ্যই রাজনীতি। এটা সেলফ ফোনটা না থাকলে অরাজনৈতিক হতেও পারে। যদি তার সম্পূর্ণটা বন্ধ থাকে, মানে আমি বলছি অদলীয় হতে পারে। অদলীয় হতে পারে, অরাজনৈতিক অরাজনৈতিক হতে হতে পারে পারবে না। না। হ্যাঁ। তারও মা একটা নিজস্ব রাজনীতি আছে। অ্যাবসোলিউটলি, মানে আমি ফোনটা ঘাঁটছি, আমাকে অবশ্যই। সেলফ সেন্ট্রিক করে দিয়েছে রাষ্ট্রই। একদম, এটা রাজনীতি নয়। একদম আমি 100%। একটা মেয়ের সঙ্গে প্রেম করছি, বা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করছে, বাড়িতে জানাচ্ছে না। হুম, দেখা যাচ্ছে কেন জানাচ্ছে না? একজন উঁচু কাস্ট, একজন নিচু কাস্ট, বা একজন হিন্দু, একজন মুসলমান। কিংবা আর এটা তো তুমি একটা বড় কথা বললে আরো ছোট। এটা তো একটা একদম ডিরেক্ট হুম, পলিটিক্যাল। আরো আরো কম যদি বলি আমি, ধরো বাড়িতে জানাচ্ছে না বিকজ তার বাবা কড়া। ঠিক। এটা পলিটিক্যাল নয়? অ্যাবসোলিউটলি। তার সে যে সিস্টেমটার মধ্যে আছে, ওটাও একদম, তো একটা সিস্টেম। একদম, ওই একদমই ঠিক। সিস্টেমে তো সে তার যে শাসক তাকে জানাতে পারছে না। একদমই তাই। সিম্পল ব্যাপার তো হ্যাঁ, তাই। হ্যাঁ। ডিক্টেটর ডিক্টেটর একদম। সেখানে। মানে এবার মানে ওইটাই বলছি, মানে অরাজনৈতিক টার্মটা
আমি একেবারে মানি না। একদম। এই যে আরজি করের আন্দোলনের সময় একটা খুব উঠেছিল না যে অরাজনৈতিক মুভমেন্ট, আমি একদম এই স্টেটমেন্টটার এটা সঙ্গে এটা তো সবাই একমত নই। অনেকেই বলেছে এবং হ্যাঁ, এটা আমি এটা একদম আমি অদলীয়তে মত আছে আমার। তুমি কোনো পতাকা ছাড়া হুম, মিটিং মিছিলে সবাই এ মানুষ হিসেবে গেছে। তাতে অসুবিধা নেই। রাজনৈতিক তো বটেই। রাজনৈতিক নয় হতে তার পারে? মানে তুমি প্রশ্ন তুলছো কি করে? একটা সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ এবং খুন, তার বিরুদ্ধে আমি রাস্তায় নেমেছি। এটা রাজনীতি নয়? যে কোনো প্রশ্ন তোলাই তো রাজনীতি। অ্যাবসলিউটলি মানে আমি তুমি যে লাইনটা বললে, আমি সেটা যদি সাম আপ করি, মানে শুধু আর্টিস্ট নয়, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক বোধ আছে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না এবং কেউ করে না খুব ট্যাক্টফুল হয়ে কিংবা চাইছে না। হুম, তার খুব আ ভালো ভাবনা থেকেও না করতে পারে। সেটাতেও আমার রেসপেক্ট আছে। আবার কেউ খুব ধান্দাবাজি থেকেও করে না হুম, প্রকাশ। হুম, সেইটাতে আমার ডিসরেসপেক্ট আছে। হুম, কিন্তু অনেকে তো প্রকাশ করছে। মানে আমার তো ব্রাত্যদার ওপর কোনো রাগ নেই। হুম, আমি তো ব্রাত্যদার সঙ্গে কথা বলি, সম্পর্ক ভালো। অর্পিতা ঘোষের সঙ্গে কথা বলি, সম্পর্ক ভালো। হুম। মানে আমি এই দুটো নাম করে বললাম কারণ তারা কিন্তু আমার থিয়েটারে কলিগ, একদম, সিনিয়র কলিগ একদম। বাট কলিগ। তারা কিন্তু শাসক দলের সঙ্গে শাসক দলের প্রতিপত্তি দেখে নেই। ঠিক, প্রতিপত্তির আগে থেকে আছে। ঠিক। আমার সমস্যা তাদের সঙ্গে যারা প্রতিপত্তি দেখে গেছে। তারা কোনো ইডিওলজি থেকে যায়নি। তারা ধান্দাবাজি করতে তার মানে গেছে। তাদের রাজনীতিটা তোমার ভুল মনে হয়। অ্যাবসোলিউটলি মনে হয়। তারা যদি গোড়ার দিন থেকে থাকতো আমার মনে হতো। মানে আমার শত্রুকে না আমি আইডেন্টিফাই করতে পারলে আমি খুশি হই। হুম, যাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না আমার ভয় লাগে। হুম। খুব ডেঞ্জারাস হয়। মানে ধান্দাবাজিতে আমার খুব আপত্তি আছে। বেশ। খুব আপত্তি আছে। আ ডিরেকশন বিষয়টা মানে থিয়েটার এবং সিনেমা। এইটাতে থিয়েটারে তো তুমি ১ম দিকেই ছিলে। বাট থিয়েটার আর ফিল্ম ডিরেকশন যে করবে বা এইটা কোন সময় থেকে মাথায় এলো এবং কিভাবে প্রসেস করলে বিষয়টাকে? আ থিয়েটারের ক্ষেত্রে বলতে গেলে তো ধরো একদম ওই যখন থেকে আ মানে পথনাটক থেকে বেরিয়ে এসে প্রসেনিয়াম শুরু করছি বা নিজের দল ফর্ম করার কারণই ছিল সেইটা। হুম, যে অন্য দলে থিয়েটার করছি কিন্তু সেটা হয় পাঠ করছি বা অন্য ডিপার্টমেন্ট সামলাচ্ছি কিন্তু নিজের কথাটা বলা হচ্ছে না বা হুম, হুম, নিজে অনেক কিছু যেগুলোই পাঠ করছি হয়তো তার সঙ্গে আমি একমত নই। থিয়েটারের ক্ষেত্রেই সেটা বেশি করে হুম, একমত নই। কিন্তু পাঠ করার জন্য পাঠ করছি। ঠিক আছে। কিন্তু সেগুলো করব, অবশ্যই করব। কিন্তু তাহলে নিজের কথাটা বলব কি করে? তো বা প্রচুর থিয়েটার ডিরেক্টরকে অবজার্ভ করা শুরু করলাম। তাদের সঙ্গে থাকা শুরু করলাম বা তাদের কাজগুলোর প্রসেসের সঙ্গে অ্যা খানিকটা বোঝার চেষ্টা করলাম এবং ওই, ওই যে বললাম আমার তো কোনো পুঁথিগত বিদ্যা নেই ওই থিয়েটার নিয়ে। তো বই পড়া, প্রচুর বন্ধু-বান্ধব পেলাম যারা রবীন্দ্রভারতী থেকে আমাদের প্যারালালি পড়ছে। এইসব পড়তে, পড়তে তখন মনে হলো যে আমি বানাবো। হুম, নিজে থিয়েটার বানাবো। কারণ আমার মনে হয় যে থিয়েটারের প্রাথমিক ওয়ার্কশপ হচ্ছে থিয়েটার দেখা। একদম। তো সেইটা আমি প্রচুর দেখি। মানে হুম, এখনো আমি মানে প্রতি সপ্তাহেই চেষ্টা করি যেন ২ টো বা ৩ টে থিয়েটার দেখতে পারি। হুম, সবসময় কাজের ইয়েতে হয় না কিন্তু দেখি। ভালো-মন্দ মিশিয়ে দেখি। মানে ভালো-মন্দটা দেখার পরেই জানতে পারি। রাইট, আমি লোকের কথায় ভালো-মন্দতে রাইট। দেখতে গেলাম না, সেটা করি না। বা স্টার দেখে থিয়েটার দেখতে যাই না। ঠিক। আ সব নাটকই দেখি। তো সেইটা দেখতে, দেখতে তো একটা বানানোর পরিকল্পনা নিলাম। কারণ তখন আমি অবজার্ভার হিসেবে অনেকজন ডিরেক্টরকে অ্যাসিস্ট করেছি থিয়েটারের ক্ষেত্রে। তো গ্র্যাজুয়ালি ওটা মনে হলো এই মানে আমাকে তো বানাতেই হবে। মানে হুম, আমি হুম। কারণ আমি তো এই ফিল্ডটা বেছে নিয়েছিলাম যে নিজের কথাগুলো বলব বলে এবং ঠিক, থিয়েটার করছি এই কারণে। কারণ সত্যি টেলিভিশনে বা ফিল্মে তুমিও জানো আমি সব কথা বলতে পারব না। একদম। একটু আ আমি নরমস এর আন্ডারে পড়ে যাবো, হুম, গাইডলাইন এর আন্ডারে পড়ে যাবো বা একটু ভেবেচিন্তে আমাকে চলতে হবে। হ্যাঁ। তো থিয়েটারে ভেবেচিন্তে চলতে হবে না। কারণ আমাদের মাথার উপরে কোনো প্রোডিউসার নেই। মাথার উপরে কেউ টাকা ঢালেনি। নিজেরাই করছি এবং সেটা স্পন্সরশিপ হোক, বেসিক অল্প গ্রান্টের জায়গায় যদি কিছু করা যায়, সেই চেষ্টা থেকে হোক, টিকিট বিক্রি হোক। অনেক কস্টিং, তবু সেটা ওভারকাম করা যায় বলেই আমি বিশ্বাসী, সেটা করা যাচ্ছেও। আ তো সেই থেকে শুরু যে আমি হুম, বানাবো। তো বানাতে গিয়ে একটু কাঠখড় পোড়াতে হয়েছে নিজের জন্য। নিজের প্র্যাকটিস বাড়াতে হয়েছে। তো চেষ্টা করেছি সেটা করার। এখনো সেটা চেষ্টা করে যাচ্ছি এবং শিখতে, শিখতে বানিয়ে যাচ্ছি। মানে হুম, ফিল্মের ক্ষেত্রেও আংশিক সেটাই সত্যি যে, যেহেতু আমার কোনো ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা নেই।
প্রচুর বই পেয়েছি, বন্ধু বান্ধবদের প্রচুর হেল্প পেয়েছি, হুম প্রচুর সিনিয়রদের হেল্প পেয়েছি, হুম অবজার্ভ করতে অ্যালাউ করেছে, হেল্প পেয়েছি, ভালো মন্দ নির্বিশেষে চলে গেছি সেখানে। প্রচুর মানুষজন যারা ফিল্ম নিয়ে ক্রিটিক করেন, বই আছে তাদের কাছে, তাদের হেল্প পেয়েছি। বর্তমানে যেমন শমিক বন্দ্যোপাধ্যায়, মানে ওনার তো বইয়ের স্টক প্রচুর, মানে হুম। দেশ বিদেশে, সেইখান থেকে প্রচুর সাহায্য পাই, প্রচুর হেল্প পাই। তো ওই এমন নয় যে আমি প্ল্যান করেছিলাম, শিখেছিলাম, তারপর ডিরেক্ট করতে শুরু করে দিলাম, এরকমটা একদমই নয়। সেই প্ল্যানের মধ্যেই আছি, মানে সেটা সবাই আমরা লার্নার, স্টুডেন্ট ফিল্ম মেকার হিসেবে থাকতেই আমি পছন্দ করবো আর হ্যাঁ, কি। হ্যাঁ, সবাই আমরা হ্যাঁ, মানে শিখেই যাচ্ছি। সেইটাই ইম্পর্টেন্ট। সিনেমা বানাতে গিয়ে সিনেমা বানানো মানে তো একটা বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটা ইচ্ছেও থাকে। কারণ সেই কারণেই লোকে সিনেমা বানায়। তো সেখানে তুমি ১ম যে সিনেমাটা বানিয়েছিলে সেটার সেটা যখন রিলিজ হলো বা সেটার যে রেসপন্স পেলে, সেটাতে তোমার মানে কি মনে হলো যে, আচ্ছা তাহলে আমি ঠিক দিকে যাচ্ছি না ভুল দিকে যাচ্ছি না, মানে আ এই এই ইকুয়েশনটা কিভাবে সামলালে? বা হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু দিস, মানে রেজাল্টটার উপরে? আমি ২০১৬ কলকাতায় কলম্বাস বলে একটা ঠিক, ছবি বানাই ঠিক। এবং এবং সেটা প্রমোট করতে মীর কপিল শর্মার শোতে কপিল গেছিল। শর্মার হ্যাঁ, সাথে গেছিল, যেহেতু এটা কো প্রডিউসার সনি ছিল। রাইট, হ্যাঁ, কারেক্ট, হ্যাঁ, তো সেটা মুখ থুবড়ে পড়ে। হ্যাঁ, একদম। তো সেটা সেটা একটা খুব ভালো ব্যাপার আর কি। মানে আমিও নিজেকে বুঝতে পারলাম। হুম, এবং আরেকটা খুব কেস খেয়ে গেছিলাম হচ্ছে, আমার মনে আছে এখনো, ২০১৬ আ ১১ই নভেম্বর রিলিজ ছিল। হুম। ৮ই নভেম্বর হয় ডিমনিটাইজেশন। ও হ্যাঁ, রাইট! এবার সব প্ল্যান ছিল। হ্যাঁ, ওই রাজনৈতিক খাঁড়া আমার মাথার উপর হ্যাঁ, থেকে যায়নি। হ্যাঁ, তো ডিমনিটাইজেশন এলো। তো এমনিই গেল। হ্যাঁ, মানে সেটা হ্যাঁ, ছবির ভালো মন্দ দিয়ে আর কিছু হলোই না। টাকাই নেই লোকের কাছে, আর একদম। দেখবি কি? দেখবি কি করে? তো ঠিক আছে। তো আ তারপরে যেটা ভালো হলো ছবিটার একদিকে, আমি ওটাতে না একটা জিনিস ট্রাই করেছিলাম, সেইটা আ ওয়ার্ক করেনি, সত্যি কথা বলতে। আ সেটা হয়তো আজ বা আগামী দিনে ট্রাই করলে আমি আরেকটু বেশি ওয়ার্ক করাতে পারবো বলে আমার হুম, মনে হয়। হুম, আমি একটা পুরো সেকেন্ড হাফ জুড়ে খুব ব্ল্যাক কমেডি ট্রাই করেছিলাম। হুম, যেটা আমি মজার কথা বলবো কিন্তু কেউ যেন না হাসে। হুম। মানে খুব সিরিয়াস কিছু ইস্যু নিয়ে বলব। কিন্তু সেইটা না একটু ডাল লেগেছে লোকজনের। আচ্ছা, ফার্স্ট হাফ এ লাগেনি। সেকেন্ড হাফ এ সেকেন্ড হাফে লেগেছে আমি যখন লেগেছে। ফিডব্যাকস নিয়েছি। তো তারপরে যেটা একটু প্লাস পয়েন্ট, আমি একটু সাহস পেয়েছিলাম, ওটা নন এক্সক্লুসিভ নেটফ্লিক্সে ৩ বছরের জন্য রাখে। হুম, সনি লিভে আনার আগে আরকি। হুম, এখন তো হুম, যেমন সনি লিভে স্বাভাবিকভাবেই হুম, ওদের নিজেদের প্রোডাক্ট আছে। হুম, নেটফ্লিক্সে ওইখানে থাকার পর অনেক ভালো ফিডব্যাক পেলাম। ভালো ইন দ্য সেন্স, প্রশংসা বলছি না। মানে আ খারাপ ভালো মিশিয়ে কনস্ট্রাকটিভ ফিডব্যাক পেলাম। রাইট। প্রচুর লোকজনের, অ্যা যারা দেখেছে, অ্যা অন্য স্টেটের লোকজনের থেকেও। আ কারণ তখন আমি প্যারালালি আমাদের থিয়েটার নিয়ে যখন এনএসডিতে শো করতে যাচ্ছি বা মেটায় শো করতে যাচ্ছি, তাদের প্রচুর লোকজন দেখেছে। তারা আমায় জিজ্ঞেস করছে, "কেন এটা? কেন ওটা?" আমি বুঝতে পারছি যে ওটা রিচ পয়েন্ট হয়নি হুম, আরকি। হুম, কিন্তু দেখতে পেয়েছিল। হুম, মানে হুম, নেটফ্লিক্সটা তখন খুব হুম। শুরু হয়েছে একদম তাই, ২০১৬। একদম। এখনের মতন তো তখন নেটফ্লিক্স নয়। মানে তখন শুরুই ব্যাপারটা। বোধহয় খুব বেশি দিন হয়নি বোধহয় না, না খুব বেশি নেটফ্লিক্সের। দিন হ্যাঁ, হয়নি। হ্যাঁ। ৩ বছর এরকম একটা নন হুম, এক্সক্লুসিভ ছিল। তো সেইটার সঙ্গে আমি তখন লিখছি অনেকের জন্য। মানে হুম, মৈনাকের জন্য 'বিবাহ ডায়েরিজ', হুম, 'চলচ্চিত্র হুম, সার্কাস' এগুলো হুম, লিখছি তখন। তো বুঝতে পেরেছিলাম নিজের কারেকশন এর জন্য যে আ সবটা ঠিক হয়নি। হুম। সেইটা আমি রিয়ালাইজ করেছিলাম। তো ওই যে আজকে আমি কলকাতায় কলম্বাস যদি বানাই, আমি স্ক্রিপ্টটাতে রাজি হব না। রাইট। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার স্ক্রিপ্টটা আমার আর অনুরাগ আমরা একসঙ্গে লিখেছিলাম। আমি অনুরাগ রিজেক্ট, পাতি? না, অনুরাগ তাহলে? রায়চৌধুরী আমার সঙ্গে অনুরাগ থিয়েটার রায়চৌধুরী লিখত। তোমার ও থিয়েটার। এখন টেলিভিশন লেখে বেশি। আচ্ছা, আচ্ছা। আ থিয়েটারও লেখে। আমরা দুজন মিলে লিখেছিলাম, কিন্তু আমি আর করব না ওই স্ক্রিপ্ট। হুম, মানে এই যদি ২০২৪ এ বুঝেছি, জিজ্ঞাসা করো, বুঝেছি। হ্যাঁ। আমি আর করব না। আমি ওই খোলামকুচি বলে একটা সিরিজ হ্যাঁ, বানিয়েছিলাম। ওইটা বানানোর পর আমি একটু মনে হয়েছিল যে আমি কোন ধরনটা পারি বা পারবো বা লোকের একটু ভালো লাগবে, সেটা বোধহয় অল্প করে আইডেন্টিফাই করতে পারছি। হুম, যে পাখাও মারলে হবে না। হুম, হ্যাঁ, মানে সবাই সব পারবে না।
এইটা নিজের কাছে আমি কি পারি আর পারি না ক্লিয়ার হয়ে নেওয়া আমার জন্য মনে হয় ভালো হবে। মানে সত্যি কথা বলতে আমাকে যদি এখন কেউ ৩ কোটি টাকা দিয়ে বলে, "সৌরভ তুমি একটা সিনেমা ডিরেক্ট করবে," আমি পারব না। হুম, কারণ আমি ৩ কোটি টাকাটা কোথা থেকে শুরু করতে হবে আমি জানি না। হুম, আমি বাস ওড়াতে একটা শট টেকিং আমার পড়াশোনার বাইরে। হুম, ওটা একটা অন্য বল গেম, অন্য পড়াশোনা। ঠিক। আমি ওই পথে হাঁটলে ভুল হয়ে যাবে আমার। হুম, হুম। তো বা যে তুমি ওই গল্পটা বলতেই চাও না। আমি চাই না। আমি এইটুকু আইডেন্টিফাই করতে পেরেছি ভালো-মন্দ জানি না। আমি কোন গল্প বলতে চাই। হুম, আমি যেটা বিশ্বাস করছি যেন আমি আগামী দিনে সেটাই বলি। রাইট। আমি একটু অবিশ্বাস করার জিনিসপত্র বলে ফেলেছিলাম। বলে কলকাতা কলম্বাসের ক্ষেত্রে আমার মনে হয়েছে। খোলামকুচি নিয়ে আমি শুধু একটা কথা হ্যাঁ, বলে হ্যাঁ, নিই হ্যাঁ। তোমার কথার মাঝখানেই। খোলামকুচি আমি যখন দেখি, হুম, আমি আ আমার প্রচন্ড ভালো লাগে। বেশ। মানে আমার প্রচন্ড ভালো লাগে। হুম, আমার মনে হয় খোলামকুচি মানে এটা আ তোমার সঙ্গে দেখা হওয়ার হুম। আমি অঙ্কিতকে ফোন করেছিলাম। আচ্ছা। অঙ্কিত ক্যামেরা করেছিল। অঙ্কিত আমার খুব কাছের হুম, ছেলে। অঙ্কিতকে ফোন করে বলেছিলাম, "সৌরভকে একটু জানিয়ে দিস তো যে হুম। আমার খুব ভালো লেগেছে।" আমি জানি না হুম। অঙ্কিত জানিয়েছে কিনা বা অঙ্কিতের থেকে নাম্বারও নিয়েছিলাম তোমার। ওই সময় তোমার নাম্বার নিয়েছিলাম, ওকে, ওকে, ফোন করা হয়নি। ওকে। হুম, এবং আমার মনে হয়েছিল যে ওয়ান অফ দ্যা মোস্ট বিউটিফুল ওয়েব সিরিজ অফ বেঙ্গল। হুম। বেঙ্গলে যদি যা ওয়েব সিরিজ হয়েছে আমার এতটাই ভাল লেগেছিল। হ্যাঁ, মানে খুবই পেয়েছিলাম। মানে আ আমার ঐটাই মনে হয়েছিল ভালো-মন্দ যাচ্ছি না। মানে তোমার ভাল লেগেছে আমি সত্যিই খুশি হলাম। কিন্তু মানে গোটাটা যা বানিয়েছি আমার আর সৌমিতের লেখা। আ বা সৌমিত দেবের লেখা হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, আমার হ্যাঁ, আর হ্যাঁ। সৌমিত দেবের লেখা। আ ওটা বিশ্বাস করি। হুম, মানে ওটার মধ্যে আমাদের কোনো dishonesty ছিল না। রাইট। মানে সেইটা বোধহয় অ্যা সেইটা বোধহয় করতে পারলে হিট ফ্লপ তো কার হাতে আছে ওটা তো বলো? কারো কেউ হাতে আমরা নেই। জানি না। না। হ্যাঁ। সেটা ভেবেও লাভ নেই। হয়তো কম লোক দেখবে। কিন্তু বিশ্বাস করে যেন বানাতে পারি আরকি। মানে হুম, আমি 'অঙ্ক কি কঠিনও' আগামী দিনে তুমি দেখবে। আ রিলিজ হবে। আ বিশ্বাস করে বানানোর চেষ্টা করেছি। যেটা আমি অ্যা ব্যা গ্রাউন্ডে একটা ঘটনা থেকে জানতে পেরেছিলাম। একটি ঘটনা যেটা থেকে 'অঙ্ক কি কঠিন' বানাই আরকি। তো সেটা বিশ্বাস থেকে বানানো। হুম, ওইটা আমার মনে হয়েছে না একটু একটু আ একটু ছোটও ছিলাম। রাইট। একটু ছোটও ওইটা ছিলাম। হয়, ওটা হয়। হ্যাঁ, তবে ওটা দরকার ছিল। ঠিক, ওটা খুব একদমই দরকার তাই। ছিল। আমি থ্যাংকস টু সেই সময় জয় গাঙ্গুলী যে প্রোডিউসার ছিল মানে কেন যে দিয়ে দিল তার ভাল লেগেছিল। হুম, না হুম। হলে তো সে এত টাকা ইনভেস্ট একদম। করবে না। হুম, এবং খরচ ছিল মানে তখন অনির্বাণকে কেউ চেনে না। মানে হুম, অনির্বাণ তখন আমাদের থিয়েটারের বন্ধু। হুম। অনির্বাণ কাস্টিং, বা গৌরব কাস্টিং, তনুশ্রী কাস্টিং, রীতা ভরি কাস্টিং, মীর আফসার আলী মানে খরচ সাপেক্ষ তুমি একটা রাইট, আইডিয়া করতেই রাইট। পারছো একদম, মোটামুটি। একদম। এবং অনেকটা কলকাতা জুড়ে হলদিয়া ডক-ফক হায়ার করে জাহাজ-ফাহাজ নিয়ে শুট হ্যাঁ, করা। হ্যাঁ, হ্যাঁ, একদম। মানে খরচ সাপেক্ষ শুটিং। যথেষ্ট আরকি। মানে আমি বলছি না ২ কোটি ৩ কোটির হুম। কিন্তু যথেষ্ট বাট খরচ সাপেক্ষ। খরচ সাপেক্ষ, হ্যাঁ, হ্যাঁ। তো এই সময় হলে আমি করতাম না। হুম, বা আজ ওটা বানালে অন্যরকমভাবে গল্পটায় আমার আপত্তি নেই। গল্প বলার ধরনটা হয়তো পাল্টাতাম। হুম, কারণ এখন আমার আর ওটা পছন্দ হয় না। আমি যখন চালিয়ে দেখি আমার আর ভাল লাগে না। হুম। মানে মনে হয় একটু আর্লি হয়ে গেছে। আরেকটু ওভারডু হয়ে গেছে বোধহয়। হতে পারে। মানে কিছু একটা হয়ে গেছে। আমি জানি না মানে আমি ওটা থেকে শুধু আ ওটা আমার হোমওয়ার্ক মনে এবং করি ওটা এখন থেকে আরকি। শিক্ষাটা ইম্পোর্টেন্ট। বিশাল, বিশাল। মানে আরেকটা জিনিস যেটা মারাত্মকভাবে শিখেছিলাম ওটা থেকে, নিজের কাজ একটু নির্মম হয়ে বাদ দিতে হয়। হুম, যেটা করা খুব কঠিন। খুব কঠিন। স্ক্রিপ্ট থেকে আমার প্রচুর জিনিস বাদ দেওয়া উচিত ছিল। এডিটে গিয়ে আমার প্রচুর জিনিস বাদ দেওয়া উচিত ছিল। যে দুটো আমি গোঁড়ামি করে দিইনি। যে কারণে আমার মনে হচ্ছে নিজের সব হুম, ভালো। এখন আর সেইটা আমি করি না। যে বাজেগুলোকে ফেলতে হবে। হুম। মানে রাখা যাবে না। আর এটা দেখবে যারা আমরা একটু লেখালেখি করি, এটা তোমারও হবে, আমারও হবে, প্রত্যেকের হবে। নিজেরটার প্রতি একটা বায়াসনেস ভালোবাসা অবশ্যই, হয় তো। অবশ্যই হয়। কিছুতেই ৫ জন বলছে এটা একটু বড়। আমার মনে হচ্ছে না এটা প্রয়োজনীয়। হুম, একদম। এবার আমার এই প্রয়োজনীয়টা কিন্তু আমি কনভে করতে পারছি না। ঠিক। এইটা আমি প্রচন্ড পরিমাণে কলকাতা কলাম্বাস থেকে শিখেছি। স্ক্রিপ্ট লেভেল থেকে অনেক কিছু বাদ দেওয়া উচিত ছিল। তুমি যেটা বললে একদম ঠিক যে আমারও একটা সময় ছিল যে সময় আমি যা লিখেছি, হ্যাঁ, যা শুট করেছি সব থাকবে। হ্যাঁ, ঠিক আছে? এবং সব থাকবে না। অবশ্যই যেটা বললে প্রয়োজনীয় হিসাবে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। এখন কি হয়েছে, এখন এসে আমার মনে হয় যে আমি লেখার সময় আমি যখন ড্রাফটস গুলো মানে ধরো ২-৩ টে ড্রাফটে যাই যখন, তখন অটোমেটিক্যালি
আমার একটা দর্শক সেলফ পাশে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, যে বলে, "এই তোর পাকামি আমি সহ্য করব না। একদম, একদম, একদম। তোর পাকামি আমি ওটা সহ্য তুই করব অন্য না। কোথাও করিস। অন্য হ্যাঁ, কোথাও করিস। আমি সিম্পল আমাকে দর্শক আমাকে প্লিজ কর হ্যাঁ, চুপচাপ।" হ্যাঁ, ঠিক, ঠিক। এইটা আমার একটা নতুন এটা আমারও শিক্ষা হয়েছে, হয়েছে। এটা আমারও হ্যাঁ। হয়েছে খুব। হ্যাঁ, এটা এবং নিজের কাজ ভালো না লাগাটা ইজ হ্যাঁ, ভেরি ইম্পোর্টেন্ট। দারুণ মানে হেল্প করছে, খুব হেল্প করে এটা। হেল্প করছে। এবং আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের কাজ, আগের কাজ আর তার তার একটা সময়ের যে ট্রানজিশন, তার যে এক্সপেরিয়েন্স এর আ ব্যবধান, হুম, তার এক্সপেরিয়েন্স রিয়ালাইজেশন বদলাতে যায় তো। তখন তার পুরোনো কাজটা দেখে হুম, তার একটু মনে হয় হ্যাঁ, এইটা একটু অন্যরকম হলেও পারত। ঠিক, বা ঠিক। এটা হয়তো ঠিক করিনি। এটা রিয়ালাইজ করাটা খুব জরুরি। এটা আমার হয়েছে। এটা আমার এটা হচ্ছে কলকাতা কলাম্বাসের প্রাপ্তি আমার। মানে খুবই ভালো। ওই জন্য আমার কাছে হিট ওটা। হ্যাঁ, একদম। বাজারে যাই হোক আমার কাছে হিট। হুম। এবং আমার মনে হয় যে মানে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট সাকসেস ফেইলিউর এই ব্যাপারটাকে নিয়ে কি ভাবো? মানে ভাবো কি আদৌ নাকি ভাবো না? ভাবো না খুব না একটা। মানে করে কি ভাববো মানে আনসার্টেন জীবন এমনি। হুম, কোনো বছর কোনো উপার্জন নেই, কোনো বছর একটু ভালো উপার্জন। কি সাকসেস ফেলিউর বলো তো? মানে হুম। জানিই না, বুঝতেই পারছি না। মানে তোমার রাইটিং প্রসেস নিয়ে একটু কথা বলি। কারণ আমার এরকম অনেক আ অডিয়েন্স আছে যারা অ্যাসপায়ারিং রাইটার্স, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, এরকম হ্যাঁ। অনেকেই আছে। আ আমি অনেকের সঙ্গেই কথা বলি রাইটিং নিয়ে। তুমি যখন রাইটিং কে অ্যাপ্রোচ করো, তোমার ১ম আইডিয়াটা কি? ধরো একটা গল্প লিখতে হবে তোমাকে। কেউ একটা বলল, ধরো আমি বললাম, "ধরো আমি একটা ছবি ডিরেক্ট করতে চাই, তুমি লিখবে আমার জন্য?" হুম। তো তুমি একটা গল্প ভাবো বা আমি তোমার একটা আইডিয়া দিলাম। হাউ ডু ইউ অ্যাপ্রোচ রাইটিং? ট্রুলি স্পিকিং আমি গ্রামাটিক্যালি বলতে পারব না। মানে আমি এর কোনো এরমভাবে খাতায় মার্জিনটা টেনে হুম, তারপরে একটা লাল পেন দিয়ে হেডিং আর ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করে হুম, লেখা শুরু হয়। হ্যাঁ, এরম কিছু আমার কাছে নেই। না, মানে এরম কোনো আ চটজলদি থেরাপি আমার কাছে জানা নেই। আমার লিখতে ভালো লাগতো। হুম, মানে লিখতে ভালো লাগতো মানে সেটা যে প্রচন্ড কিছু লিখে ফেলছি, হুম, লোককে পড়াতে হবে বা জানাতে হবে এরকমটা নয়। নিজের জন্যই। হ্যাঁ, ওই যে আমার ল্যাপটপে এখনো খুব মজার যে একটা ফোল্ডার আছে ফিল্ম কনসেপ্ট, আচ্ছা, থিয়েটার কনসেপ্ট বলে এবং ভরা, সত্যি ভরা। হুম, কিন্তু তুমি যদি আমাকে বলো, "সৌরভ ওখান থেকে কিছু শোনাবে?" আমি হয়তো ১ সপ্তাহ টাইম নিয়ে বলব, "না গো ভালো কিছু নেই।" আচ্ছা, কারণ আমারই ভাল লাগছে না হয়তো। বুঝেছি, বুঝেছি। অনেক দিন ধরে কিছু হয়তো খাতায় লেখা ছিল, এখন তো আর খাতায় লেখা হয় না, এখন টাইপ হয়। টাইপ হয়। সেইগুলোকে তুলে রেখেছি হ্যাঁ, সবই। কিন্তু আমি কিচ্ছু ডিলিট করিনি। হুম, সবই রেখেছি হুম। মোটামুটি। কারণ ওগুলো তো একটা কনফিডেন্স দেয়। দেখবে একটা একদম, নিজের একদম, যে আমার কাছে আ ১৫০ টা গল্প আছে। একদম, একদম। পচা হয়তো, কিন্তু ১৫০ টা গল্প আছে। তো আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। মানে আমি খুব অনুরাগ বসুর ফ্যান। হ্যাঁ? আচ্ছা, তার রাইটিং ধরনের। কারণ সে খুব সিচুয়েশন নিয়ে ডিল করে। মানে আমার আমার আ ইন্ডিয়ান মুভিতে ফেভারিট ডিরেক্টর অনুরাগ বসু। বেশ। মানে আমি ফ্রম সায়া বলছি। হুম, মানে হুম, হুম, 'বরফি জাগ্গা জাসুস' তো আমি গিলে খেয়েছি হুম। আরকি। মানে কিন্তু আমি ফ্রম দি সায়া বা এপিকে যখন অনুরাগ বসু কিছু রবি ঠাকুরের ঠিক, গল্পগুলো নিয়ে ঠিক। বানাচ্ছিল, আমি খুব ফলো করতাম লোকটাকে। 'লাইফ ইন এ মেট্রো'। সব হ্যাঁ, দেখেছি। দেখেছি মানে খুব ক্লাস করার মতন করে। ঠিক। আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছিল। তখন আমি জিতে ওই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ওখানে চাকরি করি। আমরা একটা প্রজেক্ট করতাম 'কে হবে বিগেস্ট ফ্যান' বলে। হ্যাঁ, আমি ওটায় অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম আর পোস্ট প্রোডাকশন দেখতাম। ওই ১ম যখন সৌরভ এডিটে যা, তখন যেমন কিছু জানতাম না। কিন্তু তখন আমার টেকনিক্যালটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। এডিটটাকে ভালোবাসতে বেশি শুরু করি। টেকনিক্যালিটিস গুলো আমার খুব মানে ডাম্প আউট শব্দটা শুনছি। হুম। কি আমি জানবই, শিখবই। মানে আমার লেখার পাশাপাশি সবথেকে প্রিয় সেকশন হচ্ছে ক্যামেরা, এডিট, টেকনিক্যালিটিস। টেকনিক্যালিটিস। এফসিপি হুম, হুম। শেখা আমার মনে আছে শুভঙ্কর চট্টোপাধ্যায় আমাকে আমার এইটা ভালো লাগার জন্য আ আমরা ওই গৌরব সম্মান বলে আমাকে একটু মনে করি আমি কথা থেকে বেরিয়ে হ্যাঁ, গেছি হ্যাঁ, আমি কিন্তু হ্যাঁ, করে দেব। হ্যাঁ, মানে বেরিয়ে যাই আরকি। গৌরব সম্মান বলে একটা ইভেন্ট হতো জিতে। ওইটার পর আমাকে একটা ২০১০ হবে। আমাকে একটা MacBook গিফট করেছিল শুভঙ্কর। প্রচুর টাকা কামাতো তো শুভঙ্কর দা। হুম, একটা MacBook আমাদের ৩ জনকে। অ্যা MacBook গিফট করেছিল আমার মনে আছে তখন সেটার দাম ৳৫৭,০০০ হুম, সাদা ভারী। হুম। হুম? সেটা আছে, খারাপ হয়ে গেছে। আমার কাছে এখনো আছে। মোটা যেটা ছিল তখন। মোটা, হ্যাঁ, হ্যাঁ। ভারী এবং পেছন থেকে পেস্টিংটা খুলে যেত। হ্যাঁ, 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 মানে হ্যাঁ। পরের দিকে গিয়ে হ্যাঁ, হ্যাঁ। সবার এক প্রবলেম হয়েছিল এবং এত স্লিক ফ্লিক বেরোয়নি। সাদা রঙের একটা মানে ২০১০ ৯-১০ এ আমার কাছে MacBook, হ্যাঁ?
মানে আমার পাশে যারা বন্ধু বান্ধব বাপ মায়ের কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে সব কি সব পড়ছে, হ্যাঁ, যে কুল কিনারা পাচ্ছে না, কি করবে, আমিও বুঝতে পারছি না কি করবো, কিন্তু আমার বাড়িতে ম্যাকবুক আছে। হ্যাঁ, কেন দিয়েছিল? আমার এফসিপির প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিল এডিটে গিয়ে 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 বলছে তুই এটাই প্র্যাকটিস কর। তো এইসব অন্যান্য সিনেমা টিনেমাগুলোকে ডাউনলোড করতাম, করে ওগুলোকে নিজের মতন করে একটা 2 ঘন্টার ছবিকে বাড়িতে ডাউনলোড করে আমি চেষ্টা করতাম যেটা 1 ঘন্টা 40 করবো, কিন্তু গল্পটা বোঝা যাবে। আচ্ছা, রাশ নেই আমার কাছে, হ্যাঁ, নিজের মতন করে বাড়িতে অবসর সময় খেলার মতন করে। কিন্তু আমার এফসিপির কাজ করতে খুব মজা পেলাম। স্পিড নেই, প্রচুর জিনিস জানতাম না, গাইডলাইন দেখতাম, যারা এডিটার বন্ধুরা তখন আছে এক গাদা, ফোন করতাম, হ্যাঁ রে এটা কোন কি দিয়ে করব হ্যান ত্যান করে। তখন তো আর দুম করে ইউটিউব খুলে এত জানি না, বন্ধুদের ফোন করে করে করতাম। যাই হোক, সেটা কি বিষয় বলছিলাম? আমরা বলছিলাম তোমার রাইটিং প্রসেস নিয়ে, তুমি অনুরাগ বসুর রাইটিং স্টাইল। তখন আমি ওই কে হবে বিগেস্ট ফ্যানে পোস্ট প্রোডাকশনটা হেড করি। তো অনুরাগ বসু সেটার সঞ্চালক। আচ্ছা, সেটা আমার এই টেলিভিশনে নন ফিকশন এতগুলোর সঙ্গে কাজ করেছি, দাদাগিরি জন্মলগ্ন থেকে বা বাকি সব কটা, আমার প্রিয় শো ছিল হচ্ছে কে হবে বিগেস্ট ফ্যান, এবং মোস্ট ফ্লপ শো ছিল জি বাংলার। কারণ ওটা সেই প্রচন্ড ভালো আলোচনা হতো, এবং অনুরাগ বসুকে তো পশ্চিমবাংলা যেখান থেকে টিআরপি দেয় কেউ চেনে না, চেনেই না। কে একটা ওই আবারও টিপিক্যাল মানে এই সোশিও পলিটিক্যাল জায়গায় একটা বাজে দেখতে লোক অ্যাঙ্কারিং করছে। অ্যাঙ্কার কে হবে? চকচকে হবে, হ্যাঁ, একটা বাজে দেখতে লোক কালো অ্যাঙ্কারিং করতে এসছে, কেউ দেখতো না। 2.5 রেটিং দিচ্ছে, পাশে তখন আমাদেরই শো মিরাক্কেল বা ডান্স বাংলা ডান্স 10-9 তখন রেটিং দিচ্ছে। কিন্তু আমাদের খুব প্রিয় শো ছিল। অনুরাগ বসুর সঙ্গে খুব ওই 5টা-6টা মাস আড্ডা মারার স্কোপ হয়েছে। তার আগে থেকে আমি অনুরাগদার ফ্যান। আমার সালটা মনে পড়ছে না, তখন অনুরাগদা বরফি শুট করছে। তখন বরফির নাম ছিল অ্যাকর্ডিং টু অনুরাগদা সাইলেন্স। আচ্ছা, অনুরাগদা বলেছিল যে তখনও বরফি নাম আমরা জানি না, তখন সাইলেন্স শুট করছে। হ্যাঁ, তো আমি তো হ্যাঁ করে গল্প শুনতাম, পুরো প্রতিটা গল্পই মনে হচ্ছে ওয়ার্কশপ। এবার অনুরাগদা এইটুকু বুঝতে পেরেছিল যে আমার একটু ইন্টারেস্ট পাই অনুরাগদার সাথে গল্প করতে। আমি পাগলের মতো বসে যেতাম, অনুরাগদা ফাঁক পেলেই তারপর বলো, মানে এরকম, মানে কি মজা লাগতো দেখতে। এরকম অনুরাগদার ফোনটা রাখা, আমি হয়তো এখানে বসে আছি, তুমি ভাবো এরকম একটা আমার ফোন রাখা, এখানে তুমি হঠাৎ করে দেখলে ঋত্বিক রোশন কলিং, হ্যাঁ, মানে আমার কাছে কেমন হবে, মানে হ্যাঁ, মানে এবার এটা তো প্রথম কাঁটা, দ্বিতীয় কাঁটা কি এরকম করে কেটে দিল, বলো ধর পরে ফোন করবো। এবার ভাবো যে ঋত্বিক রোশনের ফোন এসছে, এটা তো আমাদের গায়ে কাঁটা দেবে একদম। ঋত্বিক রোশনের ফোন কেউ কেটে দিতে পারে। আমি তখন থেকে বুঝলাম যে এই লোকটা কেউ একদম একটা ব্যাপার, মানে শুধু ফিল্ম ডিরেক্ট করে নয়, ঋত্বিক রোশনের ফোন কেটে দিতে পারে। এইবার যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে লেখা, কেন আমি অনুরাগ বসুর লাইনটা আনলাম, আমি অনুরাগ বসুর লেখার খুব ভক্ত। তখন থেকে তার প্রসেসটা শুনতাম ফিল্মের, যে সে গোটা স্ক্রিপ্ট নিয়ে শুটিং করে না, ঠিক বলছে আমার চরিত্রটা, যে অরুণাভ খাসনবিশ হচ্ছে অ্যাক্টর, তার চরিত্রের নাম হচ্ছে বাবলু। বাবলু তো জানে না বাবলুর জীবনের শেষে কি ঘটবে, তাহলে আমি জানাবো কেন? এবার আমি একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা একটা জিনিস বলে, এ তো তুমি হয়ে যাওয়ার পর এইসব প্রডিউসারকে বলতে পারছো, আমি যদি এইসব প্রডিউসারকে বলি যে স্ক্রিপ্ট নেই, বাবলু তো জানে না শেষে গিয়ে কি করবে, যাও, তুমি বলবে আমিও জানি না তোমাকে নিয়ে আমি শেষে কি করবো, বলে বের করে দেবে। হ্যাঁ, এটা আমরা কি করবো, মানে তুমি কি গোড়ার দিন করতে পেরেছিলে? অসম্ভব, পারেনি। কিন্তু সে আজকে এই প্রসেসটা করে। রণবীর কাপুর জানে না বরফির শেষে কি ঘটতে চলেছে, একদম বলছে চলো কালকে ফ্লোরে এসো বাকিটা দেখছি বলে। ওই ওই একটা সিন মনে আছে বরফিতে, ওটা গল্প করেছিল, ওই যে একটা দরমার বেড়ার মতন জলের ওখানে বসে আছে, পা দিয়ে একজনের পা ঠেলছে, হ্যাঁ, বলছে ওইটা তখন ওদেরকে বলেছি ওটা করতে, পরের সিনটা লিখছিলাম। হায়রি। আর আমার কেন অনুরাগ বসুকে ভাল লাগে, যে সবসময় লেখা মানে যেটা লেখা আছে, ধরো এক লাইন, এইটা এগুলো যদি লাইন হয়, এই এক লাইন তার পরের লাইন এইটা, এইখানেরটা খুব ইম্পর্টেন্ট, সেইটা অনুরাগ বসু করতে ইন বিটুইন লাইনস, যে যেটা লেখা নেই সেটাও কিন্তু স্ক্রিপ্ট রাইটারের কাজ, শুধু ওয়ার্ডস বা ডায়ালগস কাজ নয়। একটা মেয়ে একটা ছেলেকে চুমু খাবে, সহজতম কাজ তো, তা গিয়ে চুমু খা। কিন্তু অনুরাগ বসু এটা করতে পারে, মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মেয়েটার ঠোঁট থেকে আঙুলটা দিয়ে ঘষে ওই লিপস্টিকটা যতটুকু উঠলো
সেটা আবার নিজের ঠোঁটে লাগিয়ে নেওয়া, আমার এইটা ভাল লাগে, হুম, আমার এই প্রেমটা দেখাতে ভালো লাগে। হুম, বা ও একটা ছেলে আর মেয়ের প্রেম দেখাচ্ছে, ওই আমরা ছোটবেলায় ওই ঘড়ি বা কাঁচ দিয়ে খেলতাম না, রোদ হ্যাঁ, রিফ্লেক্ট হ্যাঁ, করতো। হ্যাঁ, এও একটা রোদ রিফ্লেক্ট করিয়েছে, আবার ওই কোণ থেকে ও একটা রোদ রিফ্লেক্ট করিয়েছে, দুটো রোদ এক জায়গায় এসে মিশছে, হুম, ছেলেটাকে আর মেয়েটাকে এক জায়গায় যেতে হয়নি। ঠিক। আমার এটা দেখতে ভাল লাগে হুম, যে ও কি সুন্দর এইগুলোকে ডিল করে। বা তরমুজ খেয়ে খেয়ে প্রথমে দেখছি ফু ফু করে ফেলছে, হ্যাঁ, লাস্টে গিয়ে ফোকাসটা শিফট করে দেখাচ্ছে তরমুজের দানাগুলো জমে আছে। হুম, আমার ওই ধরনের লিখতে ভাল লাগছে যে কেন এইটা শুধু ডায়ালগ লেখা নয়। হুম, অনুরাগদা একটা কথা বলেছিল যে সৌরভ, সৌরভ বলে আমাকে নয়, মানে আমরা অনেকে ছিলাম সেখানে ঘরে, যে লেখা রোজ কিছু একটা লেখ, হুম, এনিথিং, মানে তাতে যদি মনে হয় আজ লেখা আসছে না, খবরের কাগজ খুলে কপি কর, হুম, কিন্তু লেখ। সেটা হয়তো আজকে টাইপ হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, কিন্তু রাইট এনিথিং অ্যান্ড মানে যা মন চাইছে এভরি ডে, রাইট এনিথিং। এই যে রোজ লেখার প্র্যাকটিসটা, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই। এটা যে রোজ পারি তা নয়, কিন্তু চেষ্টা করি। যে এখন এরকমও হয়, আমি হয়তো ফোনটা নিয়ে ওই নোটসটা খুলে আমার রাস্তা দিয়ে কিছু একটা অবজারভেশন মনে হলো, আমি একটু নিজের মতন করে একটু স্ক্রিবল করে রাখলাম আর কি, হুম, লিখে। কিন্তু রোজ কিছু না কিছু একটা লেখার চেষ্টা করি। হুম, ওই যে তুমি যে বললে রাইটিংটা কিভাবে, আমার কাছে কোনো গ্রামার নেই, ওই যে আমার তো কোনো বিদ্যে নেই হুম, যে এইভাবে লেখা শুরু করতে হয়, আমি কাউকে ট্রেনিং দিতে পারবো না, আমি কোনো টিচার হতে পারবো না যে এইভাবে লিখতে হয়। কিন্তু আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, হুম, বা যতটুকু মানে অভিজ্ঞতা মানে মানে মাস্ট হচ্ছে যে আমাদের থিয়েটার ওয়ার্কশপ করতে গেলেও আমি যেটা বলি যে তোরাও বা তোমরাও তোমাদের অভিজ্ঞতাগুলো বলো, কারণ হুম, আমারও হেল্প হবে, কারণ হুম, আমিও তো জানি না, মানে ঠিক, ঠিক, ঠিক। আমারটাই যে ঠিক না একদম, ভুল জানি না। একদম, একদম। তো ওই অনুরাগদা বলেছিল, ওইটা আমি খুব ফলো করার চেষ্টা করি, সবাইকে বলি যে আমার দলের সবাইকেও যারা লিখতে চায়, যে দেখ আমাকে একজন বলেছিল, হুম, তো আমিও বলছি, রোজ লেখ না। মানে অনেকেই এটা বলে দেখবে, হ্যাঁ তোমাদের মতন না আমি লিখতে পারি না, হুম, এমন তো না, আমরা জন্মে লিখতে শুরু করে দিয়েছি, আর আমরাও পারি তো তা নয়, কিন্তু লিখি। মানে যেরকম ভাবে ধরো অ্যাক্টার তো সবাই নয়, অভিনয় করে সবাই, একদম। হ্যাঁ, বা রাইটার তো সবাই নয়, লিখে লেখে সবাই। সবাই। একদম ঠিক। তো আমরা লিখি, রাইটার আর কে, মানে আমরা কি কেউ আমাদের আখ্যা দিয়েছে না, যে একদমই তুমি দেয়নি। রবীন্দ্রনাথ, হ্যাঁ তা তো নয়, আমাদের তো আমরা লিখি। হ্যাঁ, তো লিখি, ভালো মন্দ জানি না, মানে তোমার লেখাটা তোমার প্রডিউসারের ভালো লেগেছে, একদম। তার মানে লেখাটা ভালো তা নয়, বা আমার লেখাটা আমার প্রডিউসারের ভালো একদম লেগেছে, তাই। তার মানে ভালো তা নয়। তো এইটা তো আমরা সবাই মিলেই করতে পারি যে রোজ একটু একটু করে লিখি। হুম, তো লেখাগুলো এক জায়গায় জমা হোক, হুম। একসময় নিজেরই গিয়ে হয়তো আমাদের মনে হবে যে আমার আগের লেখাগুলো ভালো ভালো না, এখন বোধহয় একটু ভালো লাগছে, বা আরো খারাপ হয়ে গেছে, কিছু তো একটা মনে হবে। এই এই প্র্যাকটিসটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই রোজ লেখাটা আমিও চেষ্টা করি। পারি না, সত্যি আমিও কথা বলছি, এটা চেষ্টা করি। জ্ঞানের কথা হয়ে হ্যাঁ, যাচ্ছে। চেষ্টা করি। হ্যাঁ, ফেল করি। হুম। রোজ লেখা চারটিখানি কথা বলো তো। হ্যাঁ, এটা মানে সত্যিই চারটিখানি কথা হ্যাঁ না। বাট মানে আমি এখন চেষ্টা করি কি বলতো খুব রিলিজিয়াসলি হ্যাঁ, আ ব্যা আইদার ঘুমোতে যাওয়ার আগে, না হলে যদি আমি জেনারেলি আমি খুব তাড়াতাড়ি উঠি না। কিন্তু যদি তাড়াতাড়ি উঠে যাই কোনদিন, হুম, সকালবেলা ভোরবেলার লেখাটা ওই আম ছোটবেলায় পড়তে বসতে বলতো না হ্যাঁ, ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলার লেখাটা আমার বেস্ট লেখা হয়। আমার হুম, যদি কোনো স্ক্রিপ্ট লিখতে হয়, তাহলে আমি যেটা করি সেটা রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে হুম। আমি ধরো উল্টোটা, ৪ঃ০০ হ্যাঁ। ৪ঃ৩০ ও আচ্ছা। সময় উঠে হ্যাঁ, আমি লেখা শুরু করি। ওই যে আস্তে, আস্তে ভোর হচ্ছে পাশ দিয়ে একটু আলোটা মানে আমার ঠিক যেখানে আমি বসে লিখি তার পাশেই জানলাটা, ওটা দিয়ে আলোটা আস্তে, আস্তে আসে। ভোরবেলা লেখাটা আমার দারুণ হয়। আর চেষ্টা করি আমি কিছু না কিছু লিখতে এট লিস্ট। ধরো আজকে সারাদিনে আমার কোনো একটা থট আসলো মাথায়। ঠিক, ঠিক, সেটা ঠিক। লেখার চেষ্টা করি। কোথাও পোস্ট করি না। আমার কিন্তু নিজের জন্যই। নিজের হ্যাঁ, জন্য একটু নিজের লেখার জন্য। চেষ্টা করি। হ্যাঁ, তাও আমি তোমায় বলছি প্রতিদিন পারি না। না আমিও পারি মানে না। ধরো আমার যদি ৩০ দিনের মধ্যে আমার মেক্সিমাম এখন বোধহয় ওটা একসময় তো ৬-৭ দিন ছিল। হুম, কারণ এটা আমাকে একজন বলেছিল। মানে তোমাকে যেরকম বলেছে আমাকেও একজন খুব পরিষ্কার করে বলেছিল, "ভাই না লিখলে হবে না। আর বই না পড়লে লিখতে পারবে না।" একদম মাস্ট, এটা হলো সবচেয়ে বড় কথা। মাস্ট। না পড়লে লিখতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। আর না মানে একজন গানের ক্ষেত্রে বলেছিল, "না শুনলে কেউ গান না শুনলে সে গাইতে পারবে না। সবকিছু মানে থিয়েটার না দেখলে বা সিনেমা না দেখলে তুমি আমি শুধু করতে পারবে না।" আমি শুধু বানাই। হতে পারে কখনো? হতে পারে না। হ্যাঁ, আমি শুধু থিয়েটার বানাই। হ্যাঁ, আমি দেখতে থিয়েটার চাই দেখি না। না। এটা হ্যাঁ, হয় নাই কোনদিন। সম্ভব। সিনেমা দেখি না, সিনেমা বানাই। হতে পারে না। একদম। মানে
মানে তুমি গলফ খেলো না কেন? তুমি গলফ দেখো না বলে তো। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে আমি একদম, কি করে সেটা করবো আরকি? মানে একদম। আর এটা সব খুবই হ্যাঁ, মানে একদমই আমার অনুরাগ দা আমাকে খুব মানে প্রতিদিন ইন্সপায়ার করে। মানে আমি ওই লোকটার কাজের জন্য বসে থাকি যে হুম, দেখবো বলে। হুম। খুব পাগলের মতন একটা ভক্ত আমি। লুডো কি মানে দুর্দান্ত ওগুলো সিনেমা নয় সিনেমা গো। বলো তো। ওগুলো সিনেমা নয়। I was ওগুলো blown away মানে ওয়ার্কশপ। হ্যাঁ, মানে সত্যি তাই। ওয়ার্কশপ। আমারও মানে অনুরাগ বাসুর সবচেয়ে তুমি যে জায়গাটা বললে ফ্যাসিনেটিং লাগে হলো যে এই লোকটা এই অডাসিটিটা রাখতে পারে যে বলবো না স্ক্রিপ্ট, মুহূর্ত। দেবো না। হ্যাঁ। আর মুহূর্ত তৈরি করে বলো? কি ভালো মুহূর্ত দুর্দান্ত তৈরি মুহূর্ত করতে পারে। তৈরি করে। হ্যাঁ, মানে আর তুমি যেটা আরেকটা জিনিস বললে যে গ্রামার, হুম, আমার মনে হয় গ্রামারটা শেখা উচিত যদি কেউ শিখতে চায় শিখতেই পারে। কিন্তু সেটা শেখা উচিত ভোলার জন্য। কারণ আনলার্ন। সিনেমার কোনো গ্রামার হয় না। ঠিক। কারণ এই পৃথিবীতে প্রত্যেকে বারবার প্রমাণ করেছে গ্রামার ফর্মুলা দিয়ে সিনেমা হয় না। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে জানতে হবে। জানতে হবে। হ্যাঁ, জানাটা ইম্পোর্টেন্ট। জেনে ভুলে যাওয়াটা ইস মোর অ্যাবসোলিউটলি, ইম্পোর্টেন্ট। অ্যাবসোলিউটলি। কারণ ওটা কোথাও একটা তোমার ভেতরে থেকে যাবে। হুম, হুম। যেটা তোমাকে পরবর্তীতে সাহায্য মানে করতে আমি পারে। ABCD না জানলে সেন্টেন্স ফর্ম করব কি কারেক্ট, করে? একদম। আমাকে হ্যাঁ। আজকে বলো তুমি একটা বাংলা ভাষা আমরা যে বলছি আমরা কি ব্যাকরণ ভাবছি? না ভাবছি না তো, ভাবছি না তো, কিন্তু ভাবছি আমরা না। ব্যাকরণটা জানি বলেই এটা বলতে জানি পারছি। বলেই বলছি। ভুলে যাওয়াটাই একদমই ইস তাই। ইম্পোর্টেন্ট। মানে একটা বাক্যে আমি এতগুলো স্বরবর্ণ ব্যবহার করব আর ব্যঞ্জনবর্ণ ব্যবহার করব তা তো নয়। ক্রিয়া, পদ হ্যাঁ, ব্যবহার করবো না, এটা তো না, জানি না। না, আমরা না, জেনে না, করছি না না, তো। না। হ্যাঁ, কিন্তু যদি ছোটবেলায় আমাদের কেউ না শেখাতো তাহলে তো বাংলাটা বলতেই একদমই পারতাম তাই, না। একদমই তাই। বেশ, আ থিয়েটারের তুমি যখন থিয়েটার আ আ করো, সে সময় ইয়াং পরিচালকের সংখ্যা কম। তো বিশেষ মানে বেশিরভাগ মানুষই যারা অলরেডি থিয়েটার করছে বহুদিন ধরে, যেইসব দলগুলো অলরেডি আছে তারা এস্টাবলিশড হ্যাঁ। এস্টাবলিশড দল তারাই করছে। এই যে নতুন করে একটা থিয়েটার করব এবং একটু অন্যরকম মানুষজন নিয়ে থিয়েটার করব। এই ভাবনাটা বা এই আ জায়গাটা কোথা থেকে এলো? ১ম প্রশ্ন। ২য় প্রশ্ন একসাথেই করে দিচ্ছি। সেটা হলো বাংলা থিয়েটারের অবস্থাটা কি এই মুহূর্তে? আ ১ম প্রশ্নটার উত্তর আগে দাও। হ্যাঁ, মানে ইয়াং থিয়েটার নেই তা নয়, কম কম। শব্দটা হুম, আ আছে। আ অনেকেই এরকমভাবে যেমন হুম, অর্ণ আমাদের আমরা খুবই বন্ধু। হুম, যেমন অর্ণর পারিবারিক সূত্রেই দলটা হুম, নটধা হুম, মানে কাকুর দল আরকি। তো খুব obviously একটা বেস পেয়ে যাওয়া মানে যদি আমার দলটা সাস্টেইন করে যায়, আমাদের দলটা ইচ্ছে মতো যদি সাস্টেইন করে যায়, আমার মেয়ে একটা তৈরি দল পাবে কাজ করার জন্য ঠিক, বা একটা রেডিমেড পরিবেশ পাবে কাজ করার জন্য। ঠিক। কিন্তু নতুন দল তৈরি করেছে সেইটা আ অনির্বাণ তৈরি করেছিল হুম, সংগ্রাম, হুম, হাতিবাগান সংগ্রাম কিন্তু ও কন্টিনিউ করল না। হুম, নিজের কাজের জন্যই কন্টিনিউ করল না। সেটা আমাদের অনেকেরই খুব কষ্টের জায়গা হুম, আরকি। কেন কন্টিনিউ করল? আলাদা বিষয়। কিন্তু এবার তোমায় কম্পিট করতে নামতে হচ্ছে প্যারালালি অ্যা অন্য থিয়েটার। হুম, এত বছর বিভাস চক্রবর্তীর দল, নান্দিকার। আমি হুম, কম্পিট শব্দটাই বলব। তারা আমাদের গুরুজন, তারা আমাদের পথপ্রদর্শক। কিন্তু কম্পিট শব্দটাই বলব। মানে কম্পিট মানে তো দেখ তোকে হারিয়ে দিলাম নয়। ফ্রেন্ডলি, হেলথি কম্পিটিশন। থাকা খুব জরুরি। খুবই জরুরি। হ্যাঁ, মানে আমি চাইও থাকুক। হুম, তো তাদের সঙ্গে কম্পিট করতে হচ্ছে বা দেবাশিস দা ডিরেক্ট করছে যখন দেবাশিস দার সঙ্গে কম্পিট করতে হচ্ছে। দেবাশিস দা আমার খুব প্রিয় ডিরেক্টর থিয়েটারে। আ আ তো এবার সেইখানে দাঁড়িয়ে যে আমি এরকমভাবে কম্পিট করতে নামিনি যে আমি করব সেটাই আলাদা হবে। হুম, আমি যেটা বিশ্বাস করি সেটা করতে শুরু করলাম। তো সেইটা দেখলাম একটু অন্যরকম অডিয়েন্স নতুন আসতে শুরু করছে এবং পাশাপাশি যারা রেগুলার থিয়েটার দর্শক, মানে আমার বাড়ির লোকও তো ছোটবেলা থেকে থিয়েটার দর্শক। আমাকে তো দেখাতে নিয়ে গেছে। তো তারা সেই জেনারেশনটাও আসতে শুরু করছে। আমি একটা নতুন দর্শকও পাচ্ছি। হুম, একটা 11-12 এর ছেলেমেয়েরা ফ্রেশ ভাবছে তারা। তারা আসতে শুরু করছে। তাদের মতামতটা একটু অন্যরকম হুম, হচ্ছে। সেইগুলো আমি নিতে শুরু করছি। আমার খুব একটা নেচার নেই থিয়েটার করে বা যেগুলো বানাই ১০ জনকে গিয়ে জিজ্ঞেস করা, "হ্যাঁ রে কেমন লাগলো?" হুম, এটা আমার এমনি নেচারের বাইরে। হুম, কিন্তু তাছাড়াও তো আসে ফিডব্যাক। হুম, সেইটা খুব ভাল লাগে। হুম, ভালো মন্দ মিশিয়ে কনস্ট্রাকটিভ হুম, যেগুলো। হুম, সেই ফিডব্যাক গুলো খুব ইন্টারেস্টিং লাগছে। তো আ আমি যে বললাম অন্য থিয়েটার, হুম, নান্দিকার হুম, হুম, আ তাদের একটা মারাত্মক সাপোর্টও পাচ্ছি আমরা। হুম, যে তারা কিন্তু খুব ইয়াং যারা করছে যে তোমাদের কাজটা খুব ইম্পোর্টেন্ট এই সময়। হুম, সেটা কিন্তু কখনো তারা উড়িয়ে দিচ্ছে না হুম, ফুৎকারে যে হুম,
থিয়েটার কি করতাম করছে? আমরা, হ্যাঁ, এইটা কিন্তু এটা করছে না। রাইট, দ্যাটস আ ভেরি নাইস থিং। হ্যাঁ, দেখতে আসছে তারা, হুম। তাদের ফেস্টিভ্যালে আমাদের নাটক ডাকছে। ঠিক। নান্দিকারে আমরা একাধিকবার নান্দিকার ফেস্টিভ্যালে আমাদের নাটক অভিনীত হয়েছে, কারণ সোহিনীদি মনে করছে যে আমাদের নাটকটা তাদের যে পুরনো একটা দর্শক, স্ট্রং অডিয়েন্স, তাদের দেখানোটা প্রয়োজন, তারা মনে করছে। তো অন্য থিয়েটারে আমাদের প্রোডাকশন হচ্ছে, হুম, তো এইটা তো একটা বিশাল প্রাপ্তি। বা একদমই। বা দেবেশ চট্টোপাধ্যায়ের থিয়েটারে ফেস্টিভ্যালে আমাদের নাটক হচ্ছে, বা দেবেশদার দলে তো আমি নিজে থিয়েটার করি, হুম, মানে এখনো হুম। ফেতারুতে পাঠ করি। তো কারণ দেবেশদার সঙ্গে, দেবেশদাকে তো আমার স্ট্রং কম্পিটিটর মনে হয়, আমার খুব প্রিয় মানুষ, মানে দারুণ ডিরেক্টর হিসেবে আমি মনে করি। মানে ওই জেনারেশনের একজন, যে এই জেনারেশনেও একটু, এই জেনারেশনে আমরা যারা আছি তাদেরকে একটু চিন্তার ভাঁজ ফেলতে পারে, দেবেশ চট্টোপাধ্যায় তার মধ্যে অন্যতম আর কি। মানে রোজ আপডেটেড হচ্ছে লোকটা, হুম, রোজ, হুম, হুম, প্রতিনিয়ত। হুম। অনেকে হয়তো আপডেটেড হচ্ছে না, কিন্তু দেবেশ চট্টোপাধ্যায় প্রচন্ড আপডেটেড হচ্ছে। তো তার সঙ্গেও একটা হেলদি কম্পিটিশন আমায় করতে হুম, হচ্ছে। হুম। কিন্তু দেবেশদা আমার নাটক দেখতে আসছে, আমি দেবেশদার নাটক দেখতে যাচ্ছি, দেবেশদার ফেস্টিভ্যালে আমাকে ডাকছে, বা 10 জায়গায় দেবেশদা বলছে যে সৌরভের নাটক ভালো হয়, হুম, সৌরভ অন্যরকম ভাবে থিয়েটার, মানে এই যে একটা হেলদি জায়গা, সেইটা হেল্প করলো মারাত্মকভাবে, আমাকে কনফিডেন্স দিল যে ঠিক। আমি ভুল পথে নেই, যে যেটা করছি করি না, মন দিয়ে করি, অনেস্টলি করি, শুধু লোক দেখানোর জন্য, বা হুম, এইটা করি, অমুককে নিই হুম। তাহলে লোক বিক্রি আসবে, হবে টিকিট, হ্যাঁ, হ্যাঁ। এই ভাবনাগুলো আমার মধ্যে গ্রো করেনি, হুম, বা আমাদের দলের কারুর মধ্যে গ্রো করেনি এখনো। মানে আমরা যারা কোর কমিটি দল চালাই আর কি, দেখো দল তো আমি 25-30 জন থাকে, আমি কখনোই বিশ্বাস করি না দল 25-30 জনের হয়, দল 4-5 জনেরই হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ট্রু, মানে ট্রু, ট্রু। সেইটাই স্বাভাবিক এবং সেটাই সুস্থ। একদমই তাই। মানে দল একজনের হয় না না, কখনোই। কিন্তু আবার 25-30 জনেরও হয় না। 25-30 জনেরও হয় না। দল, ওই মাঝখানে একটা সংখ্যা থাকে, একটা ওদেরই হয়। সূক্ষ্ম কোর কমিটি থাকে। একদম, হ্যাঁ, একদম, এবং সেটাই বাঞ্ছনীয় আর কি। একদম। আমরা এই কোর কমিটি সবসময় বিশ্বাস করি, এটা করে এসেছি, যে একে নিলে টিকিট বিক্রি হবে তাই নেব, এটা যেন আমরা না করি। আমাদের মূল ক্যারেক্টার্স বা দায়িত্ব পালন যেন আমাদের দলের সবাই করতে পারে। যে চরিত্রটার বয়স বা প্রয়োজন আমার দলে নেই, তখন যেমন আমার কীর্তনখোলা বা হেনরি কোথায়তে শঙ্কর দেবনাথ অভিনয় করে। তো শঙ্কর দেবনাথকে আমার ওই বয়সের জন্য প্রয়োজন হয়েছে, আমার দলে নেই। ঠিক। শঙ্কর দেবনাথের ক্যাপাবিলিটি অনুযায়ী যদি আমার দলে কেউ থাকতো, আমি শঙ্কর দেবনাথকে নিতাম না। রাইট। তো শঙ্কর দাও তুমি যায়। তার অভিনয়ের ক্ষমতার জন্য নিয়েছো। ক্ষমতা, বয়স, প্রয়োজন ঠিক। জন্য নিয়েছি। এবার শঙ্কর দেবনাথের বয়সের প্রয়োজন ছাড়াও টিকিট বিক্রি করার জন্য আরো 10টা নাম আছে। ঠিক, আমি একদমই তাই। তাকে নিইনি কিন্তু, হুম, বা নেবও না কোনোদিন। কিন্তু এবার এটাও সত্যি কথা, এমন কাউকে প্রয়োজন হলো যার সত্যি একটা মারাত্মক টিকিট বিক্রির ক্যাপাবিলিটি আছে, তাহলে তাকে নেব না তা নয়। বুঝেছি। তার মানে তুমি প্রয়োজন হলে আমি নেব। একদম হ্যাঁ, প্রয়োজনীয়তাটাই হ্যাঁ, মোস্ট হ্যাঁ। ইম্পোর্টেন্ট। হ্যাঁ, কিন্তু টিকিট বিক্রিটা আমার প্রয়োজন নয়। একদম। মানে সেটা ছাড়াও আমার টিকিট বিক্রি এখনো হচ্ছে বেশ। আরকি। লোকজন দেখতে আসছে। কনটেন্টের জন্য আসছে। তো কনটেন্টে ফোকাস করেছি আমরা সবাই মিলে। আগামীতেও কনটেন্টেই ফোকাস করব। মেকিং এ ফোকাস করব। লাইট ডিজাইনে ফোকাস করব, সেট ডিজাইনে ফোকাস করব। তো সেইটা দিয়ে যদি কাজ করা যায় টিকবো, নাহলে টিকবো না। বেশ। ছিটকে যাবো, আর কি করব? আর এই মুহূর্তে বাংলায় থিয়েটারের অবস্থা কি? ভালো, বেশ ভালো। মানে এই একটা আলোচনা হয়, হুম, একটা ন্যারেটিভ সেট করা হয়েছে যে বাংলা থিয়েটার আগে ছিল, এখন আর লোক হয় না। এটা আমি একদম মানি না। মানে একটা বেসিক যদি তোমায় মানে স্ট্যাটস এর মতোই বলি, বেসিক পরিসংখ্যান যদি গড়িয়া থেকে দমদম, আমি এক্সটেন্সিভ দক্ষিণ 24 পরগনা বা এক্সটেন্সিভ নর্থ 24 পরগনা ধরলাম না। হুম, এইটুকুর মধ্যে একটা সোম থেকে রবিতে বর্তমানে 47 থেকে 48 টা নাটক হয়। কোথাও যদি 500 লোক হয়, কোথাও 50 লোক হয়, কোথাও হুম, 20 লোক হয়। হুম, এভারেজে 100 ধরলেও 4800 লোক হুম, সপ্তাহে নাটক দেখে। আগে ওই যে বলে না, আগে অমুক নাটকে আগের রাত থেকে লাইন পড়তো, মিথ্যে নয়, ঠিক কথা। কিন্তু এত হতো না। হুম, এখন সেই লাইনটা ডিভাইড হয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে বলে একটা জায়গায় লাইন দেখা যায় না। রাইট, রাইট। এবং অনলাইন টিকিটিং হয়েছে, হাবিজাবি হয়েছে। এটা খুবই ঠিক হুম, হয়েছে আরকি। মানে খুব ভালো, হ্যাঁ, খুব ভালো ভালো। হয়েছে। সময় উপযোগী হতে আমার কোনো, অনেক একদম। সিনিয়র নাট্যদলের আপত্তি আছে। অনলাইন টিকিটিং, ফেসবুক প্রমোশন, আমার এইসবে কোনো রিজিডিটি নেই। যা সময়ের দাবি তার সঙ্গে তোমাকে পা মেলাতেই হবে, নাহলে তুমি পিছিয়ে পড়বে। একদম। তো বর্তমানে থিয়েটারের দর্শক বেড়েছে। হুম, একটা সপ্তাহে ৪৮০০ লোক, সেটা সারা বছর কন্টিনিউ হচ্ছে। হুম, ফিল্মে এত লোক দেখে না গো পশ্চিমবঙ্গে ঠিক। দাঁড়িয়ে। প্রতি সপ্তাহে ব্যাড, গুড অডিয়েন্স মিলিয়ে ৪,০০০ ৪,৫০০ লোক হয়। চ্যাংড়ামো বলো তো? এটা আমি কোথাকার আলোচনা করছি? দক্ষিণ দমদম থেকে গড়িয়া।
এবার 22টা জেলা পড়ে আছে। হুম, এটা তো শুধু কলকাতা নিয়ে আলোচনা করলাম। হুম, বেশি থিয়েটার তো হচ্ছে মফস্বলে, জেলায়। ঠিক আমরা তো থিয়েটার মানে কলকাতা বুঝি, একাডেমি অফ ফাইন আর্টস বুঝি। আমরা জেলার থিয়েটারটাকে থিয়েটারই মনে করি না। আমাদের তো একটা আছে তো, আমি নিজেও যে তুমি দেখো আমাদের প্রচুর পরিচিত আছে যারা কল্যাণী, নৈহাটি নানান হুম, জায়গায় হুম, থাকে। হুম, হুম, তারা সারাদিনের কাজ ছেড়ে সন্ধ্যেবেলা ট্রেন ধরে একাডেমিতে নাটক দেখতে আসে। হুম, হুম, মানে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না কোনোদিন আমি সারাদিনের কাজ ছেড়ে সন্ধ্যেবেলা ট্রেন ধরে কল্যাণীতে নাটক দেখতে গেছি কিনা। হুম, ওখানেও ইকুয়ালি ঋত্বিক সদনের রোজ সন্ধ্যেবেলা থিয়েটার হচ্ছে। রাইট। আমি কিন্তু দেখতে যাইনি গো। আমি কখন দেখেছি, আমার নাটকটা ফেস্টিভ্যালে যখন গেছে, মেবি দুপুরে আমাদের শো, সন্ধ্যাবেলা নাটকটা দেখে ফিরেছি। হুম, মানে আমি গেছি বলে দেখেছি, দেখবো বলে যাইনি। ওরা বুঝেছি, কিন্তু বুঝেছি। আসে। ওরা কিন্তু আসে। আমরা কোনোদিন জেলার নাটক দেখতে যাই না। এটা অথচ এটাও একটা ব্যাপার যে এই যে নাটক দেখতে আসে যারা, হুম, হুম। তারা কিন্তু এইভাবে সিনেমা দেখতে আসে না কেউ। না, এতটা এত সময়, ডেডিকেশন নেই। এত ডেডিকেশন নিয়ে। সিনেমা হয়তো সে পেয়েও যাচ্ছে হলে, রাইট। কিন্তু এই নাটকটা সে পাচ্ছে না। তাই জন্য সে আসছে। সে আসছে সে দেখতে। এফর্টটা নিচ্ছে। অ্যাবসলিউটলি। মানে দেখো, মানে থিয়েটার তো ওটিটি এসে থিয়েটারকে হারাতে পারবে না। একদমই তাই। কারণ থিয়েটার লাইভ আর্ট বেঁচে থাকবে, কিচ্ছু করার নেই। মানে ওটা হারানোর মতন এখনো এআই এর ক্ষমতা হয়ে যায়নি আর আর কি। ওই চেষ্টাটা বহুবার হয়েছে হ্যাঁ, যে ফেল্ড ফেইলড হয়েছে। ফেল্ড চেষ্টা। প্রত্যেকবার ফেইলড হচ্ছে। মানে তুমি থিয়েটার রেকর্ড করছো মানেই দ্যাটস আ ফিল্ম। একদম সেটা হলো শব্দটা না। হ্যাঁ, তুমি ফিল্মিং করছো, একদম। মানে সেটা থিয়েটার থাকে না। তো এই লোক বেড়েছে গো। হুম, মানে হুম, বেড়েছে, বেড়েছে। এবং আমাদের না প্রতিনিয়ত এইটা সেট করা উচিত আমাদের সবাইকে। থিয়েটারের লোক কমে গেছে বলাতে না প্রচুর ইয়াং জেনারেশনের কাছে একটা মিস ইনফরমেশন যায় এবং তাদের মনে হয় থিয়েটার ইজ আ ফেইলড আর্ট, তাই আর যাব না। হুম, তাই আমাদের প্রতিবার বলা উচিত যে থিয়েটারের লোক বাড়ে এবং থিয়েটার বাড়ছে। সবাই করছে। হ্যাঁ। দর্শক এবং মানে স্টেজের সামনে এবং পেছনে দুদিকেই লোক বাড়ছে। হুম, হুম, তাহলে আমার মনে হয় আগামী দিনে একটা ভালো কিছু হবে। মানে লোকজন পিছিয়ে পড়বে না। যে দেখো থিয়েটার মাইনরিটি আর্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু রিচ আর্ট, সেই রিচটাকে যাতে নষ্ট না হতে দিই সেইটা আমাদের দায়িত্ব নেওয়া খুব প্রয়োজন। বাহ! একদম খুবই ঠিক কথা। কারণ আমিও আমার এই এপিসোডের থ্রুতেও দর্শকদেরও বলতে চাইবো যারা যারা দেখছে আমাকে বা সৌরভকে যারা শুনছে, তাদেরকে বলতে চাইবো যে থিয়েটার অ্যাকচুয়ালি আমিও রিসেন্টলি প্রচুর থিয়েটার দেখা শুরু করেছি, যেটা আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার মনে হচ্ছে যে থিয়েটারের কনটেন্টের রিচনেস বাড়ছে আরো। হুম, যত দিন ঠিক, যাচ্ছে তত ঠিক। বাড়ছে এবং আমি যতগুলো থিয়েটার দেখেছি হুম, সেগুলো নামকরা হোক, অনামী হুম, হোক, হুম, আমি প্রত্যেকটা থিয়েটারের লোক দেখেছি। ঠিক। হয়তো সবগুলো হাউসফুল না, দেখিনি, না, হ্যাঁ, মানে কিন্তু আমি লোক দেখেছি হ্যাঁ, প্রত্যেকটাতে অনেক লোক একদম। এবং সেটা খুবই ভালো খবর। সোমবার সন্ধ্যেবেলা হাউসফুল হচ্ছে। একদম। তাতে কোনো স্টার নেই। সকালবেলা ১০ টায় ১০টার শো। হাউসফুল হচ্ছে। আমাদের দলের ফার্স্ট শো ছিল ২০১৪ ১০ই মে, শনিবার সকাল ১০টা। হুম, বুদ্ধিজীবী বলে একটি নাটক করেছিলাম, মীর আফসার আলী অভিনয় করতো হুম, ওটাতে। হুম, প্রচুর শো করে। নিচে বসে লোকজন দেখেছিল আমার মনে আছে, ফার্স্ট শো বলে যদিও। তারপরেও ফুল হয়েছে। শনিবার সকাল ১০টা। ভাবো। কারণ তখন আমি হল পাচ্ছিলাম না। ওই দিনই করবো এরকম একটা প্ল্যান ছিল ১০ই মে। তো শনিবার সকালে কেউ নিত না হুম, একাডেমি। হুম, আমি নেব। নিয়ে করে ফেললাম। সকাল ১০টায় শনিবার লোক এসছিল। হুম। এখনো আসে। এখনো আছে। তো কি এটাই করে আমি বলব যে লোক হয় না? একদম। হ্যাঁ। আমরা এত বেশি নিরাশার কথা বলতে থাকি না মাঝে, মাঝে? না, না, আশাটা ভুলে যাই। না, না। খুব, খুব আনন্দ আছে। খুব হ্যাঁ, আনন্দ আছে। একদমই তাই। আর থিয়েটার কঠিন নয়। একদম, একটা আমাদের সিনিয়ররা এক সময় খুব ভয় দেখিয়েছিল। তুমি থিয়েটার করতে এইসব আমি একদম মানি না। একদমই তাই। মানে থিয়েটার কঠিন নয়। থিয়েটার থেকে রোজগার আছে। থিয়েটার লোক দেখছে, দর্শক বাড়ছে, করতে আসছে বেশি লোক। হুম, তাই সবাই আসুক। এইটা খুব ইম্পোর্টেন্ট। একদম। মানে থিয়েটার দারুণ। হুম। মানে এর আর কোনো নেগেটিভ নেই। আরেকটা জিনিসও বলে দেওয়া আমার মনে হয় খুব জরুরি। থিয়েটার ইজ এন্টারটেইনিং। একদম। থিয়েটারে শুধুমাত্র জ্ঞান দেয় না, না না, না, লোকে। না, 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 না। থিয়েটার এন্টারটেইন করে একদম। মানুষকে। এটা অ্যাবসোলিউটলি, বলা খুব জরুরি। কারণ আমার মনে অ্যাবসোলিউটলি। হয় অনেক দর্শক আছে, "ও থিয়েটারে যাও ও আতেল হবে হ্যাঁ, বোধহয়।" না, 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 না। এটা খুব একদম ভুল তা ধারণা। নয়। এটা হ্যাঁ। খুব ভুল ধারণা। এটা আমিও বলে দিতে চাই সবাইকে হুম, আমার এই ইয়ের মাধ্যমে। সো একটা খুবই পজিটিভ নোটে আমরা একটা হ্যাঁ, হ্যাঁ, জায়গায় দারুণ। পৌঁছলাম দারুণ। এবং একটা খুব মানে কি বলবো এরকম প্রাণখোলা আড্ডা মারলে খুবই মজা হয়। খুবই মজা, খুবই হ্যাঁ, মজা। হ্যাঁ। খুবই ভালো মানে লাগলো অনেক, তোমার সঙ্গে। অনেক কথা আমি কোনদিন বলিনি, আজকে বললাম বোধহয়। হ্যাঁ, হ্যাঁ। এবং অনেক এটা কি বলবো একদম আ আড্ডার মতোই। মানে তুমি আমার বাড়িতে এসছো, আমরা আড্ডা মারলাম। গল্প এরকমই হলো করলাম, শুধু ব্যাপারটা। মাইকটা আছে। শুধু হ্যাঁ। মাইকটা আছে এবং ক্যামেরাটা আছে। হ্যাঁ। আ যাই হোক, থ্যাংক ইউ। থ্যাংক খুব ইউ, ভাল থ্যাংক ইউ, লাগলো থ্যাংক আড্ডা ইউ। মেরে। খুবই ভাল লাগলো। আমার মনে হয় আপনাদেরও ভাল লেগেছে। আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরম লাগলো। আর যেহেতু একটা আমার শো এর ট্যাগলাইনটাই তাই। তো আমরাও শেষ করলাম খুবই একটা
পজিটিভ নোটে আমরা নিরাশার কথা খুব বেশি বলি মাঝে মাঝেই, কিছুই তো হচ্ছে না, কিছুই তো হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি না, ব্যাপারটা ওরম না। না। ব্যাপারটা হচ্ছে। এবং বিশেষ করে থিয়েটারের ক্ষেত্রে যেহেতু ওর মানে ও খুবই ডিরেক্টলি থিয়েটারের সঙ্গে কানেক্টেড, ও নিজের থিয়েটার করে। সেখানে আমিও বলতে চাই যে কিছু হচ্ছে না ইজ নট দ্য রাইট থিং। বরঞ্চ হচ্ছে, অনেক ভালো হচ্ছে। সো আজকের এপিসোড এখানেই শেষ করব উইথ দিস পজিটিভ নোট। বাংলা থিয়েটার বেঁচে থাকুক, আরো বিরাট বড় হোক। সেটাই এক্সপেকটেশন এবং সেটাই আশা। আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।